সবাই যুক্ত হন দ্রুত। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান প্লিজ, কমেন্ট করে একটু জানান। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে থেকে আমাদের ক্লাস শুরু, কিন্তু মেইন ক্লাস শুরু। দ্রুত যুক্ত হন। হ্যাঁ, এটা মিউট করে রাখবেন। মিউট না সবাই? আচ্ছা, আমরা ঠিক আর 1 মিনিট পরে ক্লাস শুরু করব। জি, এর মধ্যে সবাই যুক্ত হন। আজকে থেকে আমাদের ক্লাস শুরু। ওয়ালাইকুম আসসালাম। জি, বলে রাখি যে এই ক্লাসটা কিন্তু হচ্ছে মানে আজকের যে উচ্চারণ ভিত্তিক যে ক্লাসটা, এইটাই কিন্তু বেসিক ক্লাস। এইটা যদি আপনারা না করেন, উচ্চারণের অনেক কিছুই আপনারা বুঝবেন না। ঠিক আছে? সুতরাং এই ক্লাসটা খুব সিনসিয়ারলি আপনারা করবেন। আশা করি আপনারা এটা করবেন। হ্যাঁ, রেডি? আসেন, উচ্চারণের নিয়মাবলী দেখেন। আমরা মাতৃভাষা হিসাবে যা উচ্চারণ করে আসছি, এটা কোনো নিয়ম মেনে কিন্তু আমরা উচ্চারণ করি না, ঠিক না? এখন মাতৃভাষা রাষ্ট্রভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কিন্তু রাষ্ট্র একটা ফর্ম ইউজ করে, এটাকে প্রমিত বাংলা বলে, বা সব জায়গায় যান না কেন, যেখানেই যান না কেন একটা স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করে, ঠিক না? আর আপনার মায়ের কাছ থেকে আমরা যে ভাষাটা শিখি সেটাকেই বলে কিন্তু মাতৃভাষা। নোয়াখালীর জন্য কিন্তু মাতৃভাষা হানি, ঠিক না? আর ঢাকার জন্য হচ্ছে পানি। আবার বরিশালের জন্য কিন্তু মুই, এটাই কিন্তু মাতৃভাষা। সরাইয়া মস্কার মি, আমি অর্থ কই মুই, এই টাইপের। তো আমরা এই যে আঞ্চলিক ভাষা, এইটার উচ্চারণ বিধি আমরা পড়তেছি না। আমরা পড়তেছি প্রমিত বাংলার যে একটা স্ট্যান্ডার্ড উচ্চারণ আছে, সেইটা পড়তেছি। তার মধ্যে প্রায় 90% শব্দ আমাদের কারেক্ট হয়, মানে উচ্চারণ। আর 10% কিন্তু কারেক্ট হয় না। বুঝতে পারছেন? 10% কোনগুলো কারেক্ট হবে না সেগুলো আমরা আলোচনা করব আস্তে আস্তে। শুরু করি আমরা। আসেন, উচ্চারণ জিনিসটা কি আপনারা খেয়াল করেন। আপনারা একটা ইংরেজি ডিকশনারিতে যদি যান, দেখবেন যে মনে করেন আমি একটা শব্দ লিখলাম নলেজ, কথার কথা, যে আমি শব্দ লিখলাম হচ্ছে নলেজ। এই যে নলেজ, দেখেন এইটা কিন্তু আসলে আমার উচ্চারণ না, ঠিক না? এইটা কিন্তু আমার হচ্ছে বানান, ঠিক না? কিন্তু উচ্চারণটা কিন্তু আসলে আমরা এইভাবে করি, নলেজ, ঠিক না? তো দেখেন, বানান আর উচ্চারণ আপনারা যে কোনো একটা ডিকশনারি যদি খোলেন, ডিকশনারির মধ্যে দেখবেন একটা হেড ওয়ার্ডের পরে একটা ব্র্যাকেট থাকে। দেখেন, এই ব্র্যাকেটটাই কিন্তু উচ্চারণ আমাদের। আমরা কিন্তু হেড ওয়ার্ড বা বানানটা আজকে পড়তেছি না, আমরা পড়তেছি হচ্ছে ব্র্যাকেটটা। আপনারা দেখছেন কেউ ডিকশনারি? ডিকশনারি খুললে দেখবেন যে কোনো একটা শব্দের পরে একটা ব্র্যাকেট থাকে বা স্ল্যাশ দিয়ে একটা শব্দ থাকে। এই স্ল্যাশটাই কিন্তু উচ্চারণ। আমরা কিন্তু আজকে বানান পড়তেছি না, আমরা কি পড়তেছি? উচ্চারণ। আমার কথাটা কি বুঝতে পারছেন? বুঝা গেছে বিষয়টা? জি, কা আছেন? সেম দেখেন, এরকম ভাবে আমরা অনেক শব্দ পাবো বাংলার মধ্যে। যদি আমরা বলি, দেখেন দেখেন এইটার উচ্চারণ কি বলেন তো? এটার উচ্চারণ কি সহ্য? এটার উচ্চারণ তো সহ্য না। এটার উচ্চারণ আমরা কি বলি? সহ্য। তার মানে দেখেন, আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু প্রথম অংশটা না, আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু এই অংশটা, যে উচ্চারণ নিয়ে, ঠিক আছে? তা আমরা শুরু করি। প্রথমে আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা বেসিক বিষয়গুলো আলোচনা করব, তারপর অ্যাডভান্স লেভেলে যাব। আসেন, প্রথমে দেখেন আমরা কি বলতেছি। বানান আর উচ্চারণ সব সময় এক হয় না। কি বললাম? বানান আর উচ্চারণ সব সময় এক হয় না। যেমন দেখেন, আপনি খুব ইজিলি দেখেন। আচ্ছা, ইংরেজিতে আমি দুইটা শব্দ লিখলাম, বিইউটি, পিইউটি, দুইটার উচ্চারণ কি সেম? বলেন তো। বিইউটি আর পিইউটি দুইটার উচ্চারণ কি সেম হবে? বলেন তো, বলেন। দুটার উচ্চারণ নিশ্চয়ই কি সেম না, ঠিক না? বিউটি বাট, পিউটি পাট, নাকি পিউটি পুট। তো এখানে দেখেন কি বলতেছি আমরা, বানান আর উচ্চারণ সব সময় এক হয় না। হ্যাঁ, কিছু সময় এক থাকতে পারে, বাট সব সময় না। ইংরেজিতে যেমন আমরা বানান লিখতেছি, দেখেন নলেজ, এটা কিন্তু বানান। কিন্তু দেখেন তো আসলে কের উচ্চারণ কি এখানে হয়? হয় না। ডাব্লিউর উচ্চারণ হয়? হয় না। ডির উচ্চারণ কি হয়? হয় না। দেখেন, আমরা বানান লিখতেছি কনোলেজ, এই টাইপের, কিন্তু উচ্চারণ করতেছি নলেজ, ঠিক না? কথাটা কি বুঝতে পারছেন? সাইকোলজি লিখতে গেলে,
সাইকোলজি লিখতে গেলে আমরা পি দিয়ে লিখি না? পির কি উচ্চারণ হয় পি সাইকোলজি ভাই বলি আমরা, বলেন তো? আমরা পি সাইকোলজি বলি না, ঠিক না? আচ্ছা, ফুল বোর্ড দেখা যাচ্ছে না কেন? ফুল বোর্ড দেখা যাবে না? হ্যাঁ সুনামি, স্ক্রিনটা বড় করেন। কেন, স্ক্রিন তো ঠিক আছে। আচ্ছা তারপর আমি দেখতেছি কেন ফুল বোর্ড দেখা যাবে না। সবার কি একই প্রবলেম হচ্ছে? আচ্ছা দাঁড়ান আমি একটু দেখতেছি প্লিজ। একটু আসেন, একটু আসেন। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা সেম দেখেন, আমরা বানান লিখতেছি এটা কিন্তু দাহ নাকি, লিখতেছি কিন্তু আমি দাহ, তো উচ্চারণ করতেছি কিন্তু দাহ্য। দেখছেন বানান আর উচ্চারণ সেম না। আপনারা কমেন্টে লিখছেন সুনামি, সুনামি উচ্চারণের মধ্যে কিন্তু টি আছে, টির কি উচ্চারণ হয়? হয় না। বুঝতে পারছেন বিষয়টা? সুনামি উচ্চারণে তাহলে প্রথম কথাটা বুঝতে পারছেন, বানান আর উচ্চারণ সবসময় কি হবে না? এক হবে না। ইজ ইট ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পারছেন? আর ইউ বুঝিং? ঠিক আছে, প্রথম কথা বানান এবং উচ্চারণ সবসময় এক হয় না। যেমন আমরা বাংলার ক্ষেত্রে যেমন দেখেন এরকম অনেক শব্দ আছে, যেমন দেখেন এই যে সহ্য, এটা লিখছি কিন্তু আমি সহ, কিন্তু উচ্চারণ করতেছি কিন্তু সহ্য, এভাবে উচ্চারণ করতেছি, ঠিক না? প্রথম কথাটা কি বুঝতে পারছেন? বানান আর উচ্চারণ সবসময় এক হয় না। ক্লিয়ার এটা? এখন কি ফুল বোর্ড বোঝা যাচ্ছে স্যার? এখন কেউ ফুল বোর্ড বোঝা যাচ্ছে? ওকে থ্যাংক ইউ। নোট কিভাবে করবেন আপাতত দেখেন, এইটাই লিখবেন। নাম্বার 2 দেখেন, বাংলায় প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে একটা স্বরধ্বনির উচ্চারণ থাকে। বুঝান, আগে ক্লাসের প্রতি ফোকাস করেন, পরে নোটের প্রতি, আগে সবকিছু বুঝান। প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণটা কিভাবে? মনে করেন আমি যেমন দিয়ে লিখি ক, ক মানে কি বলেন তো? ক প্লাস অ কিনা বলেন তো? আপনারা ইংরেজিতে পড়ছিলেন প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, মনে আছে? এরকম একটা রুলস পড়ছিলেন, প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েল থাকে। এরকম দেখেন আমি যদি লিখি ব, ব মানে কি দেখেন তো? ব প্লাস অ, ঠিক না? এখন ইংরেজিটা একটু আমরা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জানি ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটা, ঠিক না? এ ই আই ও ইউ, এই পাঁচটা না? এডুকেশন বানানো যেমন সবগুলা ভয়েল আছে। এখন ইংরেজিতে যদি আমি বি বলি, দেখেন তো বির মধ্যে বি প্লাস ই আছে কিনা? বি প্লাস ই। বা আমি যখন আর বলতেছি দেখেন এ প্লাস আর আছে কিনা? কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভয়েলের উচ্চারণ থাকে, এই জিনিসটা কি বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভয়েলের উচ্চারণ থাকে। ক্লিয়ার হয়েছে এটা বিষয়টা? হুম। যেমন আমি যদি লিখি, যেমন লিখলাম খ, খ মানে কি? খ প্লাস অ, খ প্লাস অ। দেখছেন প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে বা প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের মধ্যে একটা স্বরধ্বনির উচ্চারণ কি আছে কিনা বলেন তো? বাংলায় সবগুলা ব্যঞ্জনবর্ণের সাথে এই স্বরে অর উচ্চারণ আছে, এই জন্য এটাকে বলে নীলিন বর্ণ। নীলিন বর্ণ মানে বুঝেন, যেটা সবার সাথে মিশে যায় টাইপের, হ্যাঁ মিশে যায় এটা। আর এছাড়া অর কিন্তু কোনো মাত্রা নেই। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা তারপর দেখেন যেটা বলতেছি আমরা, এখানে যে কথাটা দেখেন শব্দ গঠনে দেখেন, যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হয় না সেই ক্ষেত্রে হসন্ত হবে। একটু বুঝানি, শব্দ গঠনে যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হবে না সেক্ষেত্রে একটা হসন্ত হবে। আচ্ছা এইটার জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আমি একটা শব্দ লিখলাম, কি দেওয়া যায়, ফারজানা। আচ্ছা ফারজানা দেখেন এখন কি এটা একটা বর্ণ নাকি একটা শব্দ হয়ে গেছে বলেন তো? ফারজানা শব্দটা যখন আমি লিখতেছি এখন কি এটা একটা বর্ণ নাকি একটা শব্দ হয়ে গেছে পুরা ফারজানা? কমেন্ট করতে হবে, মানে কমেন্ট করতে বলতে হচ্ছে আমার রিপ্লাই দিতে হবে, না তো আমি বুঝবো না। কবরস্থানে ওয়াজ করতেছি। হুম। ওকে খেয়াল করেন ফারজানা শব্দের মধ্যে দেখেন এটা একটা শব্দ। এখন খেয়াল করেন ফারজানা শব্দের মধ্যে যদি আমরা লিখি, ইংলিশে যদি লিখি এফ এ আর জে এ এন এ, ফারজানা। খেয়াল করেন এফ এর সাথে দেখেন এর উচ্চারণ আছে, এফ এর সাথে এর উচ্চারণ আছে,
জের সাথে এর উচ্চারণ আছে, এন এর সাথে এর উচ্চারণ আছে, কিন্তু দেখেন তো এই যে মানে আর এর সাথে কি কোনো ভাওয়ালের উচ্চারণ আছে? দেখেন তো, খেয়াল করেন তো, আর এর সাথে কি কোনো ভাওয়ালের উচ্চারণ আছে? কোনো ভাওয়ালের উচ্চারণ নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন? আর এর সাথে কোনো ভাওয়ালের উচ্চারণ নাই। সেক্ষেত্রে আমরা কি করব, যখন উচ্চারণটা লিখব তখন এই রর মধ্যে আমরা একটা হসন্ত দিব, রর মধ্যে একটা হসন্ত দিব। কথাটা কি বুঝতে পারছেন? আরো দেখি আমরা, হ্যাঁ আরো দেখি। যেমন আমি লিখলাম, দেখেন সাকিব, সাকিব লিখলে পেঁচেবেন থাক, যেহেতু সাকিব হারছে, তামিম। আচ্ছা, তামিম শব্দের মধ্যে দেখেন তো আমরা কোন বর্ণের মধ্যে থেমে যাচ্ছি বলেন তো? তামিম শব্দের মধ্যে কি তর মধ্যে আকার উচ্চারণ আছে? আপনি ইংলিশে যদি লেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন তামিম, দেখেন তর মধ্যে একটা আকার উচ্চারণ আছে, এম এর মধ্যে একটা আই এর উচ্চারণ আছে, লাস্টের এম এর মধ্যে কোনো উচ্চারণ নাই। তাহলে আমি যখন এটার উচ্চারণ লিখবো, দেখেন তো তামিম, দেখেন তো হসন্ত হবে কিনা? কি কথাটা কি বুঝতে পারছেন? এই যে দেখেন আমি যে বলতেছি বুঝা বা বুঝতে পারা, বুঝতে পারা, এ বুঝতে, এখানে কোথায় হসন্ত হবে বলেন তো? বুঝতে শব্দের মধ্যে কোথায় হসন্ত হবে বলেন তো? আপনারাই বলেন। হ্যাঁ, বুঝতে শব্দের মধ্যে ঝড় মধ্যে হসন্ত হবে না? ইংলিশ, হ্যাঁ রাইট। কেন? পরস্কার বু, ঝ হসন্ত, তয় কাটতে, বুঝতে। ক্লিয়ার? আমার কথাটা কি বুঝতে পারছেন? যখন আমি আলাদা আলাদা শব্দগুলো বলতেছি, বর্ণগুলো বলতেছি, তখন কিন্তু আমি হসন্ত ইউজ করতেছি না। যেন আমি যদি বলি ছ, এখানে কি কোনো হসন্ত হবে? না, এখানে কোনো হসন্ত হবে না, কারণ এটা একটা আলাদা বর্ণ। তা আমি যখন একটা শব্দ তৈরি করতেছি, যেই শব্দের মধ্যে আমার ভাওয়ালের উচ্চারণ হবে না, সেই জায়গায় আমি হসন্ত দিব। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? মনে করেন আমি লিখলাম রহিমা। আচ্ছা, আপনারাই বলেন, রহিমা শব্দের মধ্যে কোথাও হসন্ত হবে? রহিমা শব্দের মধ্যে, রহিমা, এখানে কোনো হসন্ত হবে? কেন হবে না? কারণ দেখেন আমরা বের করতেছি কিভাবে। রর মধ্যে একটা অ আছে, হর মধ্যে একটা রস্যই আছে, মর মধ্যে একটা আ আছে, এখানে কোনো হসন্ত হবে না। কিন্তু আমি যদি বলি রহিম, তাহলে হসন্ত হবে কিনা বলেন তো? রহিম, কোথায় হসন্ত হবে বলেন তো রহিম শব্দের মধ্যে? হুম, রহিম শব্দের মধ্যে কোথায় হসন্ত হবে? নিশ্চিত ময়ের মধ্যে হসন্ত হবে। তাহলে তিনটা কথা বুঝা গেছে। প্রথম কথা হচ্ছে বানান আর উচ্চারণ সবসময় এক হয় না। ক্লিয়ার? দুই নম্বর কথা গেছে যে প্রত্যেকটা আলাদা আলাদা যে ব্যঞ্জন বর্ণ আছে সেখানে কি হবে বলেন তো? একটা ভাওয়েলের উচ্চারণ থাকে বা স্বরধ্বনির উচ্চারণ থাকে। আর তিন নম্বর যে কথাটা, শব্দ গঠনে যখন আমরা একটা শব্দ গঠন করব, সেখানে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে ভাওয়েলের উচ্চারণ না হলে আমরা হসন্ত দিব। ক্লিয়ার? একটু বুঝতে পারছেন? রয় হসন্ত দিলে আটকে যেত, হসন্ত মানে এটা ব্লক, এটার সাথে আর কারো কারো সম্পর্ক নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটু আমরা বুঝলাম, ঠিক আছে। তাহলে প্রথম ইয়াটা বুঝতে পারছেন, এই তিনটা কথা বুঝতে পারছেন? কমেন্টে জানান এই তিনটা কথা বুঝতে পারছেন। বানান আর উচ্চারণ সবসময় এক হয় না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে বাংলায় প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরধ্বনি উচ্চারণ থাকে, বাংলায় না ইংরেজিতেও থাকে, ঠিক না? যেমন ক, খ। আচ্ছা, আর তিন নম্বর হচ্ছে কি বলা, যে ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনির উচ্চারণ হয় না সেই ক্ষেত্রে হসন্ত হবে। আচ্ছা, এবার আপনাদেরকে দুইটা জিকে কোশ্চেন দিই স্যার, দুইটা জিকে কোশ্চেন দিই, এটা আমি অ্যান্সার বলবো না, আপনারা বের করবেন। স্বরবর্ণ আবিষ্কার করে কোন সভ্যতা? স্বরবর্ণ আবিষ্কার কোন সভ্যতা করে? আবিষ্কার কোন সভ্যতা করে? আমরা বাংলার সাথে সাথে জিকেও পড়াবো সেম। ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে কোন সভ্যতা? এটা বের করবেন। আমি যখন নোট সাবমিট করবেন তখন হচ্ছে এটা আমাকে দিবেন, নোট সাবমিট করবেন। স্বরবর্ণ আবিষ্কার করে কোন সভ্যতা? ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করে কোন সভ্যতা? ফারজানা শব্দের মধ্যে রর মধ্যে হসন্ত হবে, রর মধ্যে তো আপনি থেমে যাচ্ছেন, ফারজানা গুগল করলেও পুরোপুরি পাবেন না। 4 নম্বর কোশ্চেন দেখেন। আচ্ছা, বিবৃত সংবৃত, আপনারা এই লাইনটা বারবার পাবেন, ঠিক আছে? বিবৃত কাকে বলে, সংবৃত কাকে বলে, একটু বুঝে নিই আমরা। বিবৃত মানে হচ্ছে মুখটা ওপেন থাকবে, মুখটা যদি তুলনামূলক খোলা থাকে সেটাকে আমরা বলি বিবৃত। আর সংবৃত মানে হচ্ছে মুখটা ক্লোজ থাকবে, মুখটা যদি তুলনামূলক ক্লোজ থাকে তাহলে সেটাকে আমরা বলি সংবৃত। দুইটা কথা কি বুঝতে পারছেন? মুখ যদি তুলনামূলকভাবে বেশি খোলা থাকে সেটাকে আমরা বলি বিবৃত, আর যেটার মধ্যে মুখ ক্লোজ থাকে সেটাকে আমরা বলি সংবৃত, ঠিক আছে?
এখন স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনি হচ্ছে 7টা স্বরধ্বনি। স্বরে অ, স্বরে আ, রস্বই এবং দীর্ঘই দুইটার উচ্চারণই কিন্তু সেম, তাই লিখলাম রস্বই। রস্ব এবং দীর্ঘ দুইটার উচ্চারণই সেম, দেখছেন রস্ব। আচ্ছা রি বাদ, এবার আমি লিখলাম এ ও এ। এই হচ্ছে টোটাল 7টা স্বরধ্বনি। স্বরধ্বনি 7টা, কিন্তু স্বরবর্ণ হচ্ছে আমাদের 11টা। এখন আপনারা বলেন তো এই 7টা ধ্বনির মধ্যে কোনটা বিবৃত? মানে এই 7টা ধ্বনির মধ্যে সবচেয়ে বিবৃত কোনটা, দেখি পারেন কিনা। রি বাদ হইছে কেন? ভালো কোশ্চেন। দেখেন স্বরধ্বনি বলা হয় যে ধ্বনিগুলো মুখের কোথাও আটকায় না, তাকে হচ্ছে স্বরধ্বনি বলে, ঠিক আছে। কিন্তু রি উচ্চারণে দেখেন তো রর উচ্চারণ হয় কিনা, রি, এই জন্য রি বাদ। রাইট। এই 6টার মধ্যে বিবৃত কোনটা হবে? স্বরে আ। মারাত্মক, এটা বিবৃত। কেন এটা বিবৃত? কারণ এইটার মধ্যে মুখটা সবচেয়ে বেশি খোলা থাকতেছে। আর বলেন তো এই 7টা ধ্বনির মধ্যে সংবৃত কোনটা, দেখি পারেন কিনা। এই 7টা ধ্বনির মধ্যে সংবৃত কোনটা? সংবৃত কোনটা দেখি পারেন কিনা। বিবৃত তো বুঝছেন, এবার সংবৃত কোনটা? ও। একটু চিন্তা ভাবনা উচ্চারণ করে করে দেখেন, উচ্চারণ করে করে দেখেন। রাইট, এখানে একজন দিচ্ছেন কাজী আল তুহিন নাকি। এটা হচ্ছে রস্ব উ সংবৃত, রস্ব উ, ঠিক আছে। এটা সংবৃত, সং লিখে দিলাম। কারণ দেখেন তো ও আর উ কোনটার মধ্যে মুখটা বেশি ক্লোজ বলেন তো আপনারা। ও আর উ কোনটার মধ্যে ক্লোজ বেশি, নিজেরাই বলেন। রস্ব উর মধ্যে না, ও উ। আচ্ছা এখন বলেন তো এইটার মধ্যে অর্ধবিবৃত কোনটা? অর্ধবিবৃত, অর্ধবিবৃত মানে বুঝছেন যেটা ওইটার চেয়ে তুলনামূলক বেশি, মানে বিবৃত হচ্ছে তুলনামূলক একটু কম। অর্ধবিবৃত কোনটা হবে দেখি পারেন কিনা। অর্ধবিবৃত একেবারে সহজ, হ্যাঁ রাইট, এ। এটা হচ্ছে অর্ধ বিবৃত। তাহলে বিবৃত আর সংবৃত সংজ্ঞাটা আমরা বুঝতে পারছি। বিবৃত কাকে বলে? যে ক্ষেত্রে মুখটা তুলনামূলকভাবে বেশি খোলা থাকে সেটা বিবৃত, আর যেটার মধ্যে মুখ কি থাকে, চাপা থাকে বা ছোট হয়ে থাকে, সেটা হচ্ছে সংবৃত, ঠিক না। এখন আপনারাই বলেন তো অধ্বনির উচ্চারণ 2 রকম উচ্চারণ হয় অধ্বনির। একটা অর মতোই উচ্চারণ হয়, একটা ওর মতো উচ্চারণ হয়। আপনারাই বলেন তো কোনটা বিবৃত হবে, কোনটা সংবৃত হবে, আপনারাই বলেন। হুম, এই যে অধ্বনিটা কি অর মতো উচ্চারণ হয়, আবার ওর মতো উচ্চারণ হয়। এখন কোনটা বিবৃত কোনটা সংবৃত বলেন। রাইট, ও হচ্ছে সংবৃত, ও। আর অ হচ্ছে বিবৃত, ঠিক না। মুখ খোলা বন্ধ। এবার আসেন আরেকটা। এ ধ্বনির উচ্চারণ 2 রকম হয়। এ একটা হচ্ছে এর মতোই, একটা হচ্ছে এর মতো। বলেন কোনটা বিবৃত কোনটা সংবৃত। হ্যাঁ গুড। ও বিবৃত না তো, ও সংবৃত হবে। হুম, এ ধ্বনির উচ্চারণ 2 রকম হয়, একটা এর মতো একটা এর মতো, যেমন 1 2 এক বলি, ঠিক না। আবার পথে প্রান্তরে, হ্যাঁ। এ হবে কি বলেন তো, সংবৃত, এ সংবৃত, আর এ বিবৃত। ইজ ইট ক্লিয়ার? আর ইউ বুঝিং, বুঝতে পারছেন বিষয়টা? একেবারে সহজ, একেবারে সহজ। তাহলে বিবৃত আর সংবৃত সংজ্ঞাটা বুঝতে পারছেন। যে ধ্বনি উচ্চারণের সময় মুখটা কি থাকে, ওপেন থাকে, সেটা বিবৃত। আর যে ধ্বনি উচ্চারণের সময় মুখটা ক্লোজ থাকে সেটা সংবৃত। শেষ, একেবারে সোজা, পানির মতো সহজ। এই দেখেন স্যার, বিবৃত সংবৃত দেখেন। যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের কি থাকে, মুখ বিবর বা মুখের গর্ত উন্মুক্ত থাকে, সেটা হচ্ছে বিবৃত। আর যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখটা কম খোলা থাকে, দেখছেন এই যে বলা হচ্ছে মুখটা কম খোলা থাকবে, সেটাই কি হবে, সংবৃত। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন একটা কথা বলছি আমরা, সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না। সাধারণত যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না। এটা মাইন্ডে রাখেন, মানে মনের মধ্যে রাখেন। পরে আমরা এটা আলোচনা করব, এখন বুঝবেন না এটা। যুক্ত বর্ণের সাথে কোনো ফলার উচ্চারণ হয় না। আচ্ছা, এবার দেখেন অক্ষর। এটা যদিও অক্ষর না, এটা অক্ষর উচ্চারণটা, যাক আমরা যেভাবে বলি ভাই আমরা হানিয়ে গমু। আচ্ছা, অক্ষর মানে বুঝেন, এটা হচ্ছে সিলেবল। ইংরেজিতে অক্ষরকে কি বলা হয়? সিলেবল, সিলেবল।
মনে আছে ছোটবেলায় পড়ছিলেন মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। এই অক্ষর চিনার দুইটা কৌশল আছে। একটা হচ্ছে আমরা বাংলিশ ভাষায় গিয়ে যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, ভাওয়েল তো চিনেন, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর, ঠিক আছে। আবার একই সাথে যদি দুইটা স্বরধ্বনি থাকে, মানে দুইটা ভাওয়েল যদি থাকে, তাহলে একটা অক্ষর হবে। আবার বলতেছে দেখেন, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর, আর একই সাথে যদি দুইটা স্বরধ্বনি থাকে তাহলে একটা অক্ষর কাউন্ট হবে। একটু বুঝে নিই, আমরা ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখি। যেমন সমাবর্তন, বলেন তো সমাবর্তন শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? আপনার আমরা করে দিব, ঠিক আছে, একটু ওয়েট করেন। সমাবর্তন শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে একটু বুঝে নিই আমরা। হ্যাঁ, সমাবর্তনটা ইংলিশে লিখলাম SHOMA, সমা, BARTAN, সমাবর্তন, ঠিক না? এখন দেখেন এখানে ভাওয়েল আছে কয়টা, উচ্চারণ হইতেছে দেখেন না, ভাওয়েল বলছি, ভাওয়েল যতগুলা বর্ণ না। দেখেন ভাওয়েল কয়টা উচ্চারণ হইতেছে আমাদের বলেন তো। এই দেখেন প্রথমে দেখেন স, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক না? তাহলে সমাবর্তন শব্দের মধ্যে কয়টা ভাওয়েলের উচ্চারণ হলো? চারটা কিনা বলেন তো। বাংলিশ মানে বুঝেন নাই, আমরা যে মেসেজে লিখি না, ওই যে মুরার টাকলা টাইপের যে লেখাগুলো লিখি, ওইটার কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা আরেকটা দিন দেখি, এটা পারবেন ইজিলি। এটা বলেন বিশ্ববিদ্যালয়, এটাও ভার্সিটি কোশ্চেন। বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে বলেন? বিশ্ববিদ্যালয় এই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে দেখি, পারবেন কিনা? একেবারে ইজি। আমি ইউনিভার্সিটি বলি নাই, আমি বলছি বিশ্ববিদ্যালয়। পাঁচটা। আচ্ছা, কিভাবে আমরা বাংলিশ ছাড়াও এটা বের করতে পারবো? আমরা বাংলিশ ছাড়াও এটা বের করতে পারবো, কিভাবে বের করবো একটু দেখেন। দেখেন বিশ্ব শব্দের মধ্যে ফার্স্টে ই আছে, ঠিক না? স্বর মধ্যে অ আছে, বীর মধ্যে ই আছে, বিশ্ব বি, দার মধ্যে আ আছে, লর মধ্যে অ আছে, দেখছেন? তাহলে কয়টা অক্ষর হলো বলেন তো? কয়টা? পাঁচটা অক্ষর হলো না? বিশ্ববিদ্যালয় জাস্ট বাংলিশ করে নিচ্ছে, একবারে ইজি। এই একজন লিখতেছেন 12টা, 12টা হবে কিভাবে স্যার? শয়ের ভিতরে না, আমার ও আর ও দরকার নাই, আমি বলতেছি একটা উচ্চারণ তো হইছে, এটা ও হইছে না অ হইছে, উচ্চারণ নির্ণয়টা আমরা পরে করব, আমাদের দরকার ভাওয়েলটা বের করা, আমাদের দরকার ভাওয়েলটা বের করা, বুঝতে পারছেন? আচ্ছা কি লিখছে? যুক্তবর্ণ স্বরবর্ণ কেন? যুক্তবর্ণ স্বরবর্ণ, বিশ্ব, আপনি ইংলিশে লেখেন না তাহলে তো বুঝতে পারেন, বিশ্ববিদ্যালয় এভাবে লেখা। এবার আপনাদেরকে রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন দিই, একেবারে সহজ। ফেসবুক, বলেন ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? এই বাচ্চা বলাবেন কোশ্চেন করছে বোর্ডের মধ্যে, চিন্তা করেন, এটা এমনিই পারবেন আপনারা। যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। বিশ্ব, বি, স, বি, দা, লয়, অন্তস্থীয় কাউন্ট হবে না, কারণ আমরা তো বিশ্ববিদ্যালয়ও এভাবে বলি না। ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? ফেসবুক, আপনারা আগে সংজ্ঞা পড়ে নেন তারপর বুঝেন ফেসবুক শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে। আচ্ছা ম্যাক্সিমাম লিখতেছেন তিনটা, পাঁচটা কিভাবে? পাঁচটা এই তো বুঝেই নেই মনে হয়। যতগুলো দেখেন কি বলছি, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে কিন্তু একটা অক্ষর হিসাবে কাউন্ট করব, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে। আচ্ছা, ফেসবুক শব্দের মধ্যে বেসিক্যালি অক্ষর হচ্ছে দুইটা। কিভাবে দুইটা? দেখেন প্যাচটা কোথায়, আমরা বলছি যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, ঠিক না? এখন দেখেন তো এইখানের মধ্যে কি ইর উচ্চারণ হয় বলেন তো? এই যে ইর কি উচ্চারণ হইতেছে বলেন তো? আমরা কি ফেসিবুক বলি না ফেসবুক বলি বলেন? আমরা ফেসবুক বলি না, ইর কিন্তু উচ্চারণ হচ্ছে না, তাহলে এটা বাদ। আমরা বলছি যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে, ফেসবুকের মধ্যে ইর উচ্চারণ হয় না। ক্লিয়ার? হয় না। ক্লিয়ার? দেখেন দুইটা ভাওয়েল মিলে একটা হইছে কিনা? কি দুইটা ভাওয়েল মিলে একটা না? তাহলে ফেসবুকের মধ্যে তাহলে কয়টা অক্ষর হইলো? দুইটা অক্ষর। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন, একেবারে সহজ, একবারে হাসতে হাসতে ভুল। তাহলে এতক্ষণ যে 6টা কথা বুঝাইছি এর মধ্যে 5টা কথা বুঝতে পারছেন? আমরা পরের পার্টে যাব, এই 5টা কথা বুঝতে পারছেন? কি কঠিন না একবারে সহজ? এখন আপনারাই বলেন, জুই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? জুই, বা জুই বাদ দেন, আয়েশা,
আয়েশা, বলুন কয়টা অক্ষর আছে? ইংলিশে লিখলাম। হানির মতো সোজা, হ্যাঁ। আয়েশা শব্দের মধ্যে 3টা, কেন? এ, ই, আ, ঠিক না? আচ্ছা, জুই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? জুই, জুই শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? জুই, 2টা অক্ষর নাই, মানে বল কি ভাই, খেয়াল করতেছেন না কেন আপনারা? জুই শব্দের মধ্যে একটা অক্ষর আছে, কেন একটা? 2টা স্বরধ্বনি একসাথে থাকলে, মানে 2টা ভাওয়েল একসাথে থাকলে একটা অক্ষর হবে, তাহলে জুই শব্দের মধ্যে 2টা ভাওয়েল একসাথে না? কি বুঝতে পারছেন? জুই শব্দটা এরকম প্যাচে ফেলাবো কিন্তু আমি পরীক্ষায়। আচ্ছা, এবার আমরা যে পার্টটা, আচ্ছা এই পার্টটা বুঝার আগে আগে কিছু বুঝে নিই আমরা, হ্যাঁ। এই জিনিসটা বুঝার আগে দেখেন, খেয়াল করেন, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নেন, হ্যাঁ। প্রথমে একটা জিনিস বুঝতে হবে আমাদের, বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য কি। যে ভাই, বর্ণ আর অক্ষরের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। আচ্ছা, বর্ণ, বর্ণ মানে হচ্ছে যেটা আমরা লিখিত রূপ, লিখিত রূপ, ঠিক না? বর্ণ। আর ঠিক আছে, বর্ণ হচ্ছে আমাদের কি? লিখিত রূপ, ঠিক আছে? একটু ওয়েট করেন প্লিজ। আচ্ছা, বর্ণ হচ্ছে আমাদের লিখিত রূপ, ঠিক আছে? আর ধ্বনি হচ্ছে উচ্চারণ, ধ্বনি হচ্ছে উচ্চারণ। বুঝা গেছে বিষয়টা? বর্ণ আমাদের লিখিত রূপ, ধ্বনি হচ্ছে আমাদের উচ্চারণ। তাহলে এবার দেখেন, এই যে আমরা কথাগুলো বলতেছি, এটা কি বর্ণ নাকি ধ্বনি? বলেন তো। মানে কোনো কিছু যদি আপনি লিখিত রূপে না পান তাহলে সেটা কিন্তু বর্ণ না। লিখিত রূপে না পেলে আমরা যে কথাগুলো বলতেছি, আমি আপনার যে পরস্পর কমিউনিকেট করতেছি, এটাকে বলা হচ্ছে ধ্বনি। আর এই যে এখানে যা লিখতেছি সেটা হচ্ছে কি আমাদের বর্ণ। বুঝে গেছে বিষয়টা? ধ্বনি কি উচ্চারণের সাথে সম্পর্কিত, আর বর্ণ হচ্ছে লিখিত রূপের সাথে সম্পর্কিত। এখন এই জন্য এখানে কি করছে দেখেন, যেমন দেখেন স্যার, হ্রস্বই দীর্ঘই, ঠিক আছে? তারপর দেখেন হ্রস্বউ দীর্ঘ, বা এরকম দেখেন মূর্ধন্য দন্তন্য, ঠিক আছে? বা এরকম দেখেন ত খণ্ডত। এখানে বর্ণ কয়টা আছে বলেন তো? বলেন। এই যে হ্রস্বই দীর্ঘই, হ্রস্বউ দীর্ঘ, মূর্ধন্য দন্তন্য, ত খণ্ডত, এখানে বর্ণ কয়টা আছে টোটাল? বর্ণ আপনারাই বলতে পারবেন, চিন্তা ভাবনা করে বলেন, বর্ণ কয়টা আছে টোটাল? এখানে আমি বর্ণ লিখছি কিন্তু 8টা, এখানে 8টা বর্ণ, ঠিক না? 8টি বর্ণ। এখন আমি যদি বলি যে ভাই, এখানে ধ্বনি আছে কয়টা বলেন তো? এখানে ধ্বনি কয়টা? বর্ণ 8টা, কারণ আমি 8টা বর্ণ লিখছি, মানে 8টা হরফ লিখছি, আরবিতে বললাম, তার মানে 8টা বর্ণ। এখানে ধ্বনি আছে কয়টা? ধ্বনি কিন্তু আছে কি 4টা, কেন? হ্রস্ব এবং দীর্ঘ মিলে একটা, হ্রস্ব ও দীর্ঘ মিলে একটা, মূর্ধন্য দন্তন্য মিলে একটা, খণ্ডত ত মিলে একটা। তাহলে ধ্বনি কয়টা হচ্ছে এখানে? ধ্বনি হচ্ছে 4টি। বুঝতে পারছেন বিষয়টা? এই জন্যই দেখেন, আমরা আরেকটা স্লাইডে দেখাই যে এটা ঢাকা ভার্সিটি কোশ্চেন, যে স্বরধ্বনি, স্বরধ্বনি ও স্বরবর্ণের অনুপাত কত? স্বরবর্ণের অনুপাত, এটা ঢাবির কোশ্চেন। স্বরধ্বনি ও স্বরবর্ণের অনুপাত কত? আমরা দেখছিলাম কি স্বরধ্বনি কয়টা বলেন তো? স্বরধ্বনি হচ্ছে 7টা। কিভাবে 7টা দেখেন তো? স্বরে অ, আচ্ছা এটার একটা আলাদা উচ্চারণ আছে। স্বরে আ, এটার একটা আলাদা উচ্চারণ আছে। হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের মধ্যে একটাকে নিলাম হ্রস্বই, হ্রস্ব এবং দীর্ঘর মধ্যে একটাকে নিলাম হ্রস্বউ, ঠিক আছে? রিবাদ এ। আচ্ছা, ওই কেন অ্যাকসেপ্টেবল না? ওই কারণ ওই উচ্চারণে দেখেন 2টা বর্ণ আসে। ওই, ওই শব্দের উচ্চারণের মধ্যে 2টা বর্ণ আছে, এই জন্য এটা মৌলিক স্বরধ্বনি না, ওই বাদ। আচ্ছা, ও, ওর ক্ষেত্রেও কিন্তু সেম, ও উচ্চারণের ক্ষেত্রেও কিন্তু দেখেন ও আর হ্রস্ব উ, দেখছেন 2টা মিলে আসে বাদ। আরেকটা হচ্ছে এ এ, দেখেন তাহলে এখানে ধ্বনি কয়টা? 7টি। আর বর্ণ কয়টা আমাদের বলেন তো? বর্ণ হচ্ছে 11টা, বর্ণ 11টি। বুঝতে পারছেন কেন এই কথাটা বলছে?
যে স্বরধ্বনি ও স্বরবর্ণের অনুপাত কেন 7:11 হয়েছে, বুঝতে পারছেন? কেন 7:11 হয়েছে? ক্লিয়ার? রি বাদ কেন? দেখেন ভাওয়েল কাকে বলে, দেখেন এ ই আই ও ইউ, দেখেন মুখের কোথাও আটকায় না। অ আ ই ই মুখের কোথাও আটকায় না, কিন্তু রি উচ্চারণে দেখেন তো জিহ্বায় আটকায় যায় কিনা, রর মতো হয়ে যায় না, এই জন্য রি বাদ। বুঝতে পারছেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন রি তাহলে যুক্ত করছে কেন? এটা সংস্কৃতর মধ্যে যুক্ত ছিল, এটা সংস্কৃতর মধ্যে যুক্ত ছিল, এটা মজার বিষয় দিই। আচ্ছা বলেন তো স্যার, হ্রস্ব এবং দীর্ঘই উচ্চারণে কি তো আমাদের কোনো পার্থক্য আছে? বলেন দেখি, কি হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের কোনো পার্থক্য আছে আমাদের? কোনো পার্থক্য নেই। এখন আমি মনে করেন একটা ইংলিশ লিখলাম, একটা মেয়েরে দেখে বললাম গিভ মি সাম, আচ্ছা এই দেখেন বাংলায় পার্থক্য নাই। আপনি যদি এখন এইটাকে যদি কি বলবেন, গিভ মি সাম কিজ, একটু লং করে বলবেন কিনা বলেন তো? অপরিচিত জায়গায় যাবে বলেন গিভ মি সাম কিজ, তাহলে তো জুতার বাড়ি দিবে ধরা, নাকি? দেখছেন বাংলাতে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণের পার্থক্য নেই, ইংরেজিতে আছে কিনা দেখছেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? এরকম সংস্কৃতর মধ্যে অনেক কিছু যুক্ত হয়েছিল আগে, এখন আর সেটার পার্থক্যটা আমাদের মধ্যে নাই। ওকে, এবার আসেন আমরা যে আলোচনাটা করতে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দেখেন কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে, কোনটা বুঝেন নাই বুঝলাম না, মুসাব্বির হোসেন কি বুঝেন নাই, কি বুঝলেন না? আমি বুঝলাম আপনি কি বুঝেন না। আমি বললাম যে দেখেন মানে শব্দের বিবর্তন হয় কিভাবে, শব্দের বিবর্তন, হ্যাঁ, যে আগে মূর্ধন্য এবং দন্তন্যর উচ্চারণে পার্থক্য ছিল, এই জন্য দুইটা বর্ণ ছিল। এখন আমাদের সেই কঠিন উচ্চারণগুলো নাই, এই জন্য আমরা একটা বর্ণই উচ্চারণ করি, এই টাইপের, হ্যাঁ, কথাগুলো। আচ্ছা দেখেন কি বলতেছি, কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে উচ্চারণে হয়ে যাবে দন্তন্য, বুঝতে পারছেন? আচ্ছা একে কেন আলাদা বর্ণ ধরে নেই, ভালো একটা কোশ্চেন করছেন। এই উচ্চারণটা ভালো কথা কোশ্চেন করছে আচ্ছা আমি আলাদা একটা স্লাইডে লিখতেছি, হ্যাঁ। এ এটি সংস্কৃত উচ্চারণে ছিল না, সংস্কৃত উচ্চারণে ছিল না, বুঝতে পারছেন? এটা উচ্চারণে ছিল না। আর এই এটা আবিষ্কার করছে হচ্ছে আব্দুল হাই, ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই, উনি এটা আবিষ্কার করছে তাও 1974 সালে, বুঝছেন? যখন বাংলা এবং ইংরেজি আস্তে আস্তে মিক্স হয়ে যেতেছিল, আমরা যখন এপল বলতেছিলাম না অ্যাপল, তখন হচ্ছে এই মিক্সের কারণে এই ধ্বনিটার আবিষ্কার বা এই ধ্বনির ব্যবহার শুরু হয়েছে, বুঝতে পারছেন? এই উচ্চারণটা সংস্কৃতের মধ্যে ছিল না, বুঝতে পারছেন বিষয়টা কি? মুনকির নাকি জেনে নাম ভাই, অক্ষর কি একটু আগে তো বললাম, একটু আগে অক্ষর হচ্ছে সিলেবল, ছিলেন না? শুরু করি, দেখেন বানান এবং উচ্চারণ, কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে, আপনার উত্তরটা কি পাইছেন আপনারা? কোন শব্দের বানানে যদি মূর্ধন্য থাকে উচ্চারণে থাকবে দন্তন্য, কিন্তু উল্টা না, কিন্তু দেখেন কোন শব্দের বানানে মূর্ধন্য থাকলে উচ্চারণে আমরা লিখবো দন্তন্য। যেমন দেখেন খুব ইজিলি দেখেন, এই যে করুণা, দেখছেন করুণা, বানানে আমি মূর্ধন্য দিল, উচ্চারণে কি দিব? দন্তন্য। মনে আছে ধ্বনি আর বানান বর্ণের পার্থক্যটা? চরণ, দেখছেন বানানে মূর্ধন্য কিন্তু উচ্চারণ আমি দন্তন্য দিচ্ছি, ঠিক আছে? তারপর দেখেন কোন শব্দের বানানে দীর্ঘ এবং দীর্ঘ যদি থাকে, কোন শব্দের বানানে উচ্চারণে হয়ে যাবে সেটা হ্রস্ব এবং হ্রস্ব। বানানে দীর্ঘই অথবা দীর্ঘ থাকলেও উচ্চারণে হয়ে যাবে হ্রস্ব এবং হ্রস্ব। যেমন দেখেন ঈদ, ঈদ বানানটা আমি দীর্ঘিকার দিয়ে লিখি, বাংলা একাডেমি যা ইচ্ছা তা লেখুক, আমরা কিন্তু কি দিব? হ্রস্বই দিব। আর হসন্তটা কেন হয়েছে বুঝতে পারছেন আপনারা? হসন্তটা কেন হয়েছে মনে আছে কিছু? হসন্ত কেন হয়েছে? আমার কথা কিন্তু রিপ্লাই দিতে হবে, আমি মনে করি কবরস্থানে ওয়াজ করতেছি, আর আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু গুরুত্ব সহকারে আমি দেখতেছি। হ্যাঁ, কোনো স্বরধ্বনি নাই, গুড। কটুক্তি, দেখছেন কটুক্তি, এখানে দীর্ঘ আছে, দেখছেন কটুক্তি বানানে দেখেন এখানে দীর্ঘ আছে, এই যে কটুক্তি, তো উচ্চারণ করতে যায় আমরা হ্রস্ব করে ফেলছি। নারী বানানে দেখেন দীর্ঘই আছে কিন্তু উচ্চারণে যা হ্রস্বই হয়ে যাবে, বুঝা গেছে বিষয়টা? তারপর দেখেন অন্তস্থীয় জ্বর উচ্চারণটা অলওয়েজ বর্গীয় জ্বর মতো হবে, অন্তস্থীয় জ্বর উচ্চারণ অলওয়েজ বর্গীয় জ্বর মতো হবে। যেমন দেখেন আমরা কিন্তু যখন বলবো না, কি বলবো? যখন, দেখছেন এই যে যখন, যখন বলবো না, যখন। কার্য, ঠিক না? এই দেখেন অন্তস্থীয় জ্বর উচ্চারণটা কিসে হবে? বর্গীয় জ্বর মতো হয়েছে কিনা? কার্য। দেখেন আমরা কি কার্য বলি? কার্য বলি না, ঠিক না? কার্য। হ্যাঁ, এখন আরবি শব্দের উচ্চারণটা আবার রমজান বলি না আমরা, রমজান, ওইটা আলাদা কথা, ওগুলো ধরে না আবার।
সেম দেখেন যোগ্য, দেখছেন? বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, স্বরবর্ণ উচ্চারণ নেই, গুড। তারপর দেখেন একেবারে সোজা। আচ্ছা, এই তালব্যস্য আর এস এইচ এটা নিয়ে একটু ঝামেলা হবে আপনাদের, আমি আগেই ঠিক করে দিচ্ছি, মানে বহু বছরের পড়ানো অভিজ্ঞতা থেকে বলতেছে আপনাদের এটা ঝামেলা হবে। আচ্ছা খেয়াল করেন, এস, এস এর উচ্চারণটা কিসের মতো হয়? এস এর উচ্চারণটা হয় দন্ত স্বর মতো, এস, ঠিক আছে? আচ্ছা, যেমন আরবিতে আমরা সিন লিখি না, সিন, এই যে এরকম সিন লেখছেন না, সিনের মতো করে। এখন কোন শব্দের উচ্চারণটা যদি স, স হয়, মানে সিন যদি হয়, সেটার উচ্চারণে দন্ত স হবে। আপনি যেই স দিয়ে লেখেন, যেমন দেখেন এইটা আমি কি কোন স দিয়ে লিখছি, বানানটা দেখেন তো। আচ্ছা, এরপর দেখেন এস এইচ, এস এইচ এর উচ্চারণটা হয় তালব্যস্যর মতো, আরবিতে যদি লেন তাহলে শিনের মতো, এরকম। আচ্ছা বুঝে নেন, যেমন আমি এটা লিখছি কিন্তু তালব্যস্য দিয়া, কিন্তু উচ্চারণ আমরা কি করতেছি, শ্রম নাকি শ্রম, বলেন তো? শ্রম নাকি শ্রম? 100% পার্সেন্ট না, 100% শ্রম। উচ্চারণে আমি তালব্যস্য দিল, সরি বানানে আমি তালব্যস্য দিল, উচ্চারণ করতেছি কিন্তু আমি দন্তস্বর মতো, ঠিক না? কি আমার কথাটা কি বুঝতে পারছেন? বানানে আমি তালব্যস্য দিছি সেটা ফ্যাক্ট না, তো আমি উচ্চারণ করতেছি কোন স্বর মতো বলেন তো? দন্তস্বর মতো উচ্চারণ করতেছি, ঠিক না? আবার দেখেন আমি একটা শব্দ লিখলাম, কি দেওয়া যায়? সবাই, সবাই। দেখেন তো আমি কোন স লিখছি, লিখছি কিন্তু আমি দন্তস্ব, ঠিক না? উচ্চারণ আমি কি করতেছি, সবাই, ঢাকায় রাখা সবাই সত্য কথা বলবেন, উচ্চারণ করতেছি কিন্তু আমি তালব্যস্য, তাই জন্য কি করবো, তালব্যস্য, সবাই। এখন খেয়াল করেন, আমি যদি বিশ্রাম বানানটা লিখি, বিশ্রাম বানান লিখছি আমি তালব্যস্য, উচ্চারণকে আমি তালব্যস্য দিব নাকি দন্তস্ব দিব বলেন তো? বিশ্রাম। আচ্ছা বলতে পারতেছেন, শুনতে পারতেছেন? আচ্ছা বলতে পারলেই চলবে আমার। রাজশাহীতে ছ বলে, হ্যাঁ ওটা বলুক, মামুর বেটারা কত কথাই কইবে। বিশ্রাম, রাইট, বিশ্রাম শব্দের উচ্চারণে কিন্তু আমি দন্ত স দিব, বিশ্রাম। তাহলে এই সূত্রটা বুঝতে পারছেন তো? এই সূত্রটা বুঝতে পারছেন? এখন আমি যদি বলি, এখন আপনারাই বলেন তো তালব্যস্য, সরি এই যে মূর্ধন্য স্বর উচ্চারণটা কোন স্বর মতো হবে বলেন তো? মধ্য, সরি মূর্ধন্য স্বর, পেট, হ্যাঁ মূর্ধন্য স্বর, মূর্ধন্য স্বর উচ্চারণটা কোন স্বর মতো হবে বলেন আপনারা, আপনারাই বলেন। হুম, যেমন দেখেন 16, 16 কোন স হবে? মধ্যাহ্ন স্বর উচ্চারণটা 100% তালব্যস্য, ঠিক না? ষোলকাল্য, 16, একেবারে সোজা, একেবারে সোজা। এবার আমরা স্লাইডে যাই, দেখেন কি বলতেছি, তালব্যস্যর উচ্চারণ দেখেন কি বলতেছি, মধ্যাহ্ন স্বর উচ্চারণটা অলওয়েজ কি হবে বলেন তো? তালব্যস্যর মতো হবে, ঠিক না? মধ্যাহ্ন স্বর উচ্চারণটা কি অলওয়েজ তালব্যস্য হয়, যেমন দেখছেন এই যে ষড়, ষষ্ঠ, দেখছেন ষোড়শ, দেখছেন ইত্যাদি ইত্যাদি। আমরা কি এস আর এস এইচ এর পার্থক্যটা বুঝতে পারছেন আপনারা? এস এবং এস এইচ এর মধ্যে পার্থক্য, কোন শব্দের উচ্চারণ যদি স, মানে এই যে হয় স, স এস এর মতো যদি হয়, সেটার উচ্চারণে কি হবে, দন্ত স হবে। দেখছেন আমরা বানানের শ্রেণী লিখলো, উচ্চারণ লিখতেছি কিন্তু শ্রেণী, বানানে আমরা শ্রেণী লিখতেছি কোনো সমস্যা নেই, কিন্তু উচ্চারণ আমরা কি করতেছি, শ্রেণী। আমরা প্রশ্ন বলি, এটা ভুল, আসলে প্রশ্ন, প্রশ্ন, ঠিক আছে? শ্রোতা, শ্রাবণ, দেখছেন মিলছে? দেখছেন একেবারে সোজা। আচ্ছা, আর কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয়, তাহলে সেখানে তালব্যস্য হবে। যেমন দেখেন আমরা কিন্তু এটা মশলা বলি না, মশলা বলি, ঠিক না? মশলা, সাজা। এখন শুধু, এই যে শুধু আমরা বলি না, শুধু শব্দের উচ্চারণে কোন স হবে বলেন তো? শুধু, আমার কোন স দিয়া লিখছি সেটা ফ্যাক্ট না, আমার ফ্যাক্টটা হচ্ছে উচ্চারণ আমি কি সিনের মতো করতেছি নাকি সিন মানে শিনের মতো করতেছি, ঠিক আছে? ভাই এইটাই নোট, আর তো কিছু লাগবে না, ওয়েট করেন, এইটাই নোট। শুধু কি দন্তস্ব হবে না তালব্যস্য হবে স্যার? এই যে শান্ত ভুল করে ফেলছেন কেন, ভুল করতেছেন কেন, এই যে ধরা খায় যান। এই আমি এটা কি উচ্চারণ করতেছি, আমি লিখছি তালব্যস্য দিয়ে, উচ্চারণে তো তালব্যস্যই আছে। কি কি বুঝেন নাই আমার কথা? আমি জানি যে আপনারা অনেকেই মনে করে নিতেছেন এরকম যে দন্তস্ব থাকলে তালব্যস্য, তালব্যস্য থাকলে দন্তস্ব, নো 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 নো, বিষয়টা এমন না, বিষয়টা এমন না, ঠিক আছে? দন্তস্ব থাকলে একরকম হবে এরকম না, বিষয়টা হচ্ছে আমি এস এইচ উচ্চারণ করতেছি নাকি এস উচ্চারণ করতেছে, ঠিক আছে? যেমন দেখেন মানে ইয়াতে লিখতেছি আমি, কি দেওয়া যায় বলেন?
আস্তানা, এই দেখেন আস্তানা। এখন বলেন তো এখানে উচ্চারণে কোন স হবে? আস্তানা, আস্তানা, এখানে কোন স হবে? বানান এত উদ্ভট কেন? তাই ইংরেজিতে আপনারা এমন করেন কেন? নলেজ, হ্যাঁ আস্তানার মধ্যে দন্তস্বয় হবে, ঠিক না? আস্তানা কেন? এস এইচ আর এইচ। শান্তু দাস নাকি জানি কমেন্ট করছিলেন, আপনি কি ধরতে পারছেন? সন্তু দাস ধরতে পারছেন? ভুলটা ধরতে পারছেন? আচ্ছা, আমাদের একজন কমেন্ট করছে বানান এমন উদ্ভট কেন, যেভাবে মনে আসে সেভাবে দিলিত হয়। রাইট, ইংরেজিতে এমন কেন বলো? আমি কিন্তু বাংলা টিচার, গোপাল ভাঁড়ের একটা পর্ব আছে 283 নম্বর পর্ব, বাংলা ইংরেজি বিরোধ, দেখেন। এই বুঝতে পারছেন আমার কথা? এস এইচ আর এইচ এর মধ্যে পার্থক্যটা? আচ্ছা, এবার তারপর দেখেন খুব ইজি, হ জফলা থাকলে, ঠিক আছে? হ্যাঁ, হুম, আমারে একটু সময় দেন, কিভাবে কোশ্চেন আসবে, আপনাকে এরকম শব্দ দিবে, আপনি উচ্চারণটা লিখবেন। সময় দেন, সবকিছুই পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, হ জফলা থাকলে কি হবে? জয় ঝ। হ জফলা থাকলে কি হবে? জয় ঝ। যেমন দেখেন দাহ্য, দেখছেন? হ জফলা জয় জ, দেখছেন? দাহ্য। তারপর দেখেন সহ্য, দেখছেন? হ জফলা জয় ঝ, সহ্য, সহ্য, এভাবে, হ্যাঁ? বাহ্য, দেখছেন? একবার ইজি। আচ্ছা, এবার আপনাদেরকে একটা সহজ একটা শব্দ দিয়ে দেখি, আমি জানি আপনারা পারবেন, ইজিলি একটা কোশ্চেন দেখি। এই শব্দের উচ্চারণটা আমাকে একটু লিখে দেন তো প্লিজ। সাহায্য, একবারে সহজ। একটু আগে ঝয় জফলা কি সামথিং কিছু একটা পড়াইছি, দেন এই শব্দের উচ্চারণটা লিখে দেন। এইভাবেই আসবে উচ্চারণ। এই যে আপনাকে যে শব্দটা দিছি এটা সঠিক করে লিখতে হবে, শেষ। বাংলায় লিখতে হবে, আমি বুঝবো না। তাড়াতাড়ি লেখেন, সাহায্য শব্দের উচ্চারণটা লেখেন, আমি দেখতেছি সবাইটাই। আচ্ছা, নাহিন, আচ্ছা, ফেসবুক ওলারা কেউ নাই নাকি? সাহায্য, আপনারা ধরা পড়ে গেছেন, আমার ফাঁদে ধরা পড়ে গেছেন আপনারা। কিভাবে ফাঁদে ধরা পড়ছেন দেখেন, আমি আপনাদেরকে প্যাচে লাগানোর জন্য বলছিলাম যে দেখেন এখানে কি বলতেছি আমরা, জয় ঝয়, এরকম, ঠিক না? আসলে তো ভাই আমার এটা দরকারই নাই, আমার এটার উচ্চারণটা হবে এভাবে, তালব্যস্য আকার, হয় আকার, জ হসন্ত, জয় ওকার। আচ্ছা, কেন আমি ঝ আনি নাই বলতে পারবেন? কেন আমি ঝ আনি নাই? কি বুঝতে পারছেন পেজটা কোথায়? আমি আপনাকে দেখেন জয় ঝ দেখানোর পরে যখন আমি এই এক্সাম্পলটা দিছি, আপনার টার্গেট হচ্ছে তাহলে স্যার যেহেতু দিছে সাহায্য হবে। আরে ভাই এখানে তো হ জফলা বলছি, আর এখানে কি হ জফলা আছে নাকি জয় জফলা বলেন? মনে আছে? হ্যাঁ, হ নাই, মাথা ঠিক রাখতে হবে, নয়তো কিন্তু ধরা, ঠিক আছে? নয়তো ধরা খাবেন। আচ্ছা, এই বুঝতে পারছেন এটা স্ক্যাম, পুরা স্ক্যাম। বাংলা কোশ্চেন এমনই হবে, হ জফলা জ জফলা, মাঝখানে সামনে ঠিক রেখেন। আবার গ্যা, দেখছেন? গ্যা, এটা প্রথম বর্ণের যদি হয় গ্যা, এটা যদি প্রথম বর্ণের যদি হয় তাহলে গ জফলা আকার, দেখেন গ প্রথম বর্ণ যদি এই জ জফলা জ ইয় জক আকার যায়, যেমন দেখেন জ্ঞান, দেখছেন? প্রথম বর্ণের যদি হয়, দেখছেন? জ্ঞান। এখানে চন্দ্রবিন্দু হবে যে, খেয়াল করতেছেন? চন্দ্রবিন্দু হবে যে একটা, দেখছেন? এই যে চন্দ্রবিন্দু, দেখছেন? আচ্ছা, জ্ঞাত, দেখছেন? চন্দ্রবিন্দু হবে, দেখছেন? এই যে এরকম, খুব ইজি। আরেকটা দেখেন এইরকম, জ্ঞা, এটা যদি মধ্যে বা শেষে যদি থাকে, শব্দের মধ্যে বা শেষে যদি থাকে, তাহলে এটাকে আমরা কি লিখবো বলেন তো? একটা গ হসন্ত গজফলা আকার, বুঝতে পারছেন? গ হসন্ত গজফলা আকার, ঠিক আছে? আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে জয় ঝ আসলো কেন, ওকার কেন হয়েছে সেটা আমরা পরে পড়বো, কিন্তু দেখেন তো এখানে একটা কথা আছে, দেখছেন? জ থাকলে বর্গীয় জ হবে, মনে আছে? তাহলে জফলা সেম। চন্দ্রবিন্দুর উচ্চারণ কি? চন্দ্রবিন্দুর উচ্চারণ নাই, নাকে লাগায় উচ্চারণ করতে হয়, বুঝছেন? আরবিতে গুন্নার মতো।
আয়শা বুঝতে পারছেন আপনার কথাটা, নাকি আশিস কি জানি? বিজ্ঞান, এই দুটোর পার্থক্য বুঝছেন? গে এটা প্রথম বর্ণে থাকলে কিরকম হচ্ছে, আর শব্দের মাঝে বা শেষে থাকলে এটা কেমন হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? এই যে সন্তু দাস, দাস বানানে কোন স দিয়ে আমরা? এস এইচ না? যদি আপনি উচ্চারণ করেন এস এইচ, এস এইচ উচ্চারণ করলে কি হবে? তাহলে অবশ্য হবে। আর যদি এস উচ্চারণ যদি করেন, দাস, তাহলে দন্ত স হবে। বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন আরো আছে। ঠ জফলা যদি হয়, ঠ জফলা খুবই সহজ। দেখেন টয় ঠ হবে, ঠিক না? ঠ জফলা যদি হয় তাহলে কি হবে? টয় ঠ হবে। দেখছেন? পাঠ্য। দেখেন কিভাবে বুঝবেন, একেবারে সহজ। আমি পাঠ্য শব্দের উচ্চারণটা লিখি, পাঠ্য। এই চোরা বুদ্ধিগুলো শিখাই দিচ্ছি। দেখেন, পি এ টি টি সরি, পাঠ্য, পি এ টি টি এইচ ও, এরকম না পাঠ্য উচ্চারণ যদি করেন। তো দেখেন এই যে আপনারা দেখেন, এই প্রথম টি দেখছেন, এই যে এই যে প্রথম টি, প্রথম টির কারণে এখানে ট আসছে, দেখছেন? প্রথম টির কারণে। আর টি এইচ ও এটার কারণে ঠ আসছে। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? হুম। যেমন মনে করেন এই যে দেখেন, আমি বাধ্য লিখলাম, বাধ্য, বাংলিশ লেখান, বাংলিশ লিখলাম বাধ্য, বি এ ডি ডি এইচ ও, বাধ্য। তো দেখেন বাধ্য মানে কি দেখেন, আমরা এখানে কি লিখছি? ধয় জফলা যদি থাকে, ধয় জফলা যদি থাকে তাহলে কি হবে? দয় ধ। দেখেন এই দেখেন তো, এই দেওয়ার সাথে এই দর মিল আছে কিনা? প্রথম ডির কারণে দ আসছে কিনা বলেন তো? এরপর দেখেন তো ডি এইচ এর কারণে ধ আসছে কিনা, দেখেন তো ডি এইচ এর কারণে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন বিষয়টা? আপনিই দেখেন, উচ্চারণ করেন, আপনি কি বাধ্য উচ্চারণ করেন না বাধ্য উচ্চারণ করেন? আপনিই দেখেন না। এই বুঝতে পারছেন আমার কথাটা? আমি কি বাধ্য উচ্চারণ করি নাকি বাধ্য উচ্চারণ করি? তারপর দেখেন ক্ষীয়, এটা যদি শব্দের শুরুতে যদি হয় তাহলে এটার উচ্চারণ হয় খর মতো। ক্ষীয় শব্দের শুরুতে হইলে সেটার উচ্চারণ হয় খ। যেমন দেখেন ক্ষয়, ক্ষীণ, দেখছেন? ক্ষীণ, ক্ষয়িষ্ণু, দেখছেন? শব্দের শুরুতে যখন আমরা উচ্চারণ করতেছি তখন সেটার উচ্চারণ হতেছে খর মতো। বুঝতে পারছেন? বুঝা গেছে বিষয়টা? আর দেখেন এটা যখন শব্দের মধ্যে বা শেষে যদি হয় তখন সেটার উচ্চারণ হবে কয় খ। কয় খ ওকার। কেন ক্ষয় ওকার হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? যার দেখেন যে কেন ক্ষয় ওকার হচ্ছে সেটা আমরা পরে আলোচনা করব। দেখেন কক্ষ, দেখেন কক্ষ উচ্চারণটা যদি আপনি বাংলিশে যদি লেখেন তাহলে বুঝতে পারবেন। কে ও কে কে এইচ ও, ঠিক না? কে ও কে কে এইচ ও, এরকম দেখেন প্রথম কে কে এইচ ও, ওই টাইপের। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা শব্দের উচ্চারণ লিখি, একবারে সহজ, একবারে সহজ একটা উচ্চারণ লিখি, দেখি পারেন কিনা। অদ্য, দেখি এটা উচ্চারণ করে তো দেখি। অদ্য, অদ্য, একবারে সহজ। আমি ও দিয়ে দিলাম, জান, ও, ও দিলাম, তারপরটা করেন আপনারা। ও, দর মধ্যে ওকার হবে। রাইট, আচ্ছা। এইবার আমার সাথে আপনারা পেরে গেছেন। এইবার আপনারা আমার ফাঁদে পা দেন নাই, ঠিক আছে? কারণ আচ্ছা, এবার এটা উচ্চারণ লেখেন তো, সাধ্য। এটা উচ্চারণ লেখেন, সাধ্য। দেখি উচ্চারণ পারেন কিনা। রাইট, এই তো। ও, এই যে একজন ধরা গেছেন, একজন ফাঁদে পা দিছেন। সন্তু, আপনি ইয়া করছেন, ধরা খেয়ে গেছেন, আমার ফাঁদে পা দিছেন। সাধ্যটা দেখি কিভাবে লিখতেছেন কে? হ্যাঁ রাইট, এই তো হয়েছে। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো? অদ্য আমরা কিভাবে লিখলো? ও দ হসন্ত দয় ওকার, অদ্য। সাধ্য যখন লিখতেছি শয় আকার সা, দ হসন্ত ধয় ওকার, ঠিক না? একেবারে সহজ। পার্থক্য বুঝতে পারছেন? একটা হচ্ছে ধ জফলা আর একটা হচ্ছে দ জফলা। দ জফলার মধ্যে তো আমি দ আনার দরকার নাই, ঠিক না? হুম, এই তো হইছে। আচ্ছা, এরপর দেখেন আরো আছে। রফলা বা রিকার, এটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি বসে, শব্দের মধ্যে বা শেষে যদি বসে তাহলে আমরা কি করব? এখন দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে বুঝছেন তো? দুইবার উচ্চারণ হবে, ওই বর্ণটাই দুইবার উচ্চারণ হবে, ওই বর্ণটাই। যেমন দেখেন পরিশ্রম, দেখেন এখানে দেখছেন স্বর মধ্যে রফলা আসছে, দেখছেন? স্বর মধ্যে রফলা আসছে। যেহেতু স্বর মধ্যে রফলাটা আসছে,
এই জন্য একটা স অতিরিক্ত করে আমরা কি লিখলাম, পরিশ্রম। দেখছেন, মসৃণ, দেখেন রিকার আসছে না মাঝখানে, রিকার, এই জন্য আমরা দুইটা স আনছি। বুঝা গেছে বিষয়টা? রফলা বা রিকার শব্দের মাঝখানে, যেমন দেখেন একটা উদাহরণ দিই, বিদ্রোহী, দেখেন আমি লিখলাম বিদ্রোহী, খেয়াল করেন বিদ্রোহী, তাহলে দেখেন এখানে দর মধ্যে রেফ আছে কিনা, হ্যাঁ দর মধ্যে রেফ আছে না, তাহলে আমরা উচ্চারণ করবো কিভাবে বলেন তো, দুইবার আমরা আনবো, তাহলে কি, আচ্ছা বিদ্রোহী শব্দের উচ্চারণটা লেখেন তাহলেই হবে। এখন আমি এসব করবো না, আপনাদেরকে বলবো। উচ্চারণে রিকার রয় রস্বীকার দিতে পারেন, রয় রস্বীকার, রিকার তো আলাদা। বিদ্রোহী শব্দের উচ্চারণটা লেখেন, হ্যাঁ দেখি বাংলায় দেখি, এটাই তো হয়েছে, কাজী নুরি তাহসিন নাকি কি জানি নাম, বিদ্রোহী, গুড, সবাইটা হইতেছে বিদ্রোহী। এই দেখেন বরস্কা বি দহ সন্ত দরফলা ওকার হয়রস্কার হি, বিদ্রোহী, দেখছেন কেন, দর মধ্যে রেফ আসার কারণে আমি এটাকে দুইবার লিখছি। আবৃত্তি শব্দটা আবার ভিন্ন আছে, দুই চারটা ভিন্ন আছে, দেখছেন কি কঠিন না সহজ? কঠিন লাগে না সহজ লাগতেছে? হ্যাঁ মুখস্থ করবো না আমরা, মুখস্থ করার দরকার নেই আমাদের। আচ্ছা এবার দেখেন, থাকলে অনুস্বার, থাকলে অনুস্বার, এটা নিয়ে কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, থাকলে অনুস্বারও দিতে পারেন, আবার ইয়াও দিতে পারেন। এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে স্যার, মনে করেন আমি লিখলাম কি দেওয়া যায়, যেমন দেখেন এটার মধ্যে পার্থক্যটাকে আমি একটু লিখে দিচ্ছি, আর অনুস্বারের মধ্যে, হ্যাঁ বিভক্তি না থাকলে, বুঝে নেন, বিভক্তি না থাকলে, বিভক্তি বা কিছু যদি না থাকে তখন আমরা কি দিব, অনুস্বার দিব, দিলেও কোনো ভুল হবে না। আর বিভক্তি থাকলে, ঠিক আছে অবশ্যই দিতে হবে, বুঝা নেন। হ্যাঁ মনে করেন আমি একটা শব্দ লিখলাম রঙিন, আচ্ছা রঙিন, এখন দেখেন রঙিন শব্দের মধ্যে এই যে উঁর সাথে রস্বীকার দীর্ঘিকার এগুলো ব্যবহার হয়, ঠিক না? আপনি কি কখনো এমন বানান দেখছেন, একটু খেয়াল করেন, এই যে রঙিন এভাবে বানান দেখছেন কখনো, বলেন? অনুস্বারের সাথে কি কখনো রস্বী উচ্চারণ দেখছেন, বলেন? অনুস্বারের সাথে দেখেন নেই কখনো, ঠিক না? অনুস্বারের সাথে কখনোই রস্বী আমরা উচ্চারণ দেখি নেই, ঠিক আছে? এই জন্য দেখেন, এই জন্য বিভক্তি মানে হচ্ছে কোনো, দেখেন বিভক্তি মানেটা কি, বিভক্তি আমার জানা দরকার নেই, আমি যখন কোনো জায়গায় থামতে পারি তখন সেটা অনুস্বার হবে, কোথাও থামতে না পারলে আমাকে মানে ইয়া করে দিতে হবে, আমাকে দিতে হবে, ঠিক আছে? যেমন দেখেন ব্যাং, এখানে আমি থামতে পারি কিনা, মনে করেন আমি বানান লিখলাম ব্যাং, থামতে পারতেছি, যেখানে থামতে পারতেছি সেই জায়গায় আমি ইচ্ছা করলে কি দিব, আমি অনুস্বার দিব, কোনো সমস্যা নেই। তো রঙিন, এখানে কি আমি থামতে পারতেছি, এটার মধ্যে থামতে পারতেছি না, এই জন্য আমাকে এভাবে বানান না লিখে আমাকে লিখতে হবে, এভাবেই লিখতে হবে রঙিন, ঠিক আছে? রর মধ্যে ওকার হবে রঙিন, এটা আলাদা কথা, কেন ওকার হবে সেটা পরের বিষয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? মনে করেন আমি লিখলাম বাঙালা, দেখেন বাঙালা, দেখেন তো এখানে কি আমি থামতে পারতেছি, আমি এখানে থাকতে পারতেছি, থামতে পারতেছি না, ঠিক আছে? এই জন্য আমাকে এখানে অবশ্যই এখানে দিতে হবে। আমি যখন লিখতেছি রং, দেখেন রং, এখানে আমি কি দিতে পারি, এখানে আমি অনুস্বার দিতে পারি, কেন, এখানে আমি থামতে পারতেছি। এবার দেখেন বাংলাদেশ, এখানে কেন আমরা অনুস্বার দিই, দেখেন তো এখানে থামা যায় কিনা, বাংলাদেশ থামা যায় কিনা, থামা যায়, এই জন্য আমি এটা অনুস্বার দিচ্ছি। পার্থক্যটা কি বুঝতে পারছেন? এক্সপ্লেন আপনি নিজেই করতে পারবেন ব্যাংক বানানে, আমি কিছু করব না। আমার কি ব্যাংক বানানোর এক্সপ্লেন আপনারা করতে পারবেন না, ব্যাংক কি, আর ব্যাংক তো ইংরেজি শব্দ, ওরা যেমনি ইচ্ছা তাই লিখুক, আমার কাজ হচ্ছে আপনাকে পথ দেখায় দেওয়া, আমার সব সলিউশন করা আমার কাজ না। আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, একটা হচ্ছে পার্সোনাল ইস্যু কখনো কমেন্টে লিখবেন না, ভাই আমি আজকে নাই, আমি পারতেছি না, যেখানে আপনার কমেন্টে আমার এমবি না থাকার কারণে ক্লাস করতে পারতেছি না, বা এখন কি আমি এমবি কিনে দিব বলেন, বা অমুক স্যারের ক্লাস, বা আমি টেস্ট পরীক্ষা, আমার এই পরীক্ষার জন্য ক্লাস করতে পারতেছে না, এখন আমি কি আপনার কর্তৃপক্ষকে বলবো যে ভাই ওনার পরীক্ষাটা বন্ধ করে দেন, আমার ক্লাস করতে হবে? কারণ এটা আমার হাতে না, ঠিক আছে? যে জিনিসটা আমার হাত, তারপর হচ্ছে যে মনে করেন যে মানে হচ্ছে স্যার এগুলো সব বলে দেন, এগুলো আমি করব না, আমি আপনাকে পথ দেখায় দিব, আপনি নিজেই সব করতে পারবেন। পরীক্ষার হলে তো আমি পরীক্ষা দিব না, পরীক্ষা তো আপনি দিবেন, ঠিক না? আপনি যদি এক্সপ্লেন করার মতো যোগ্যতা তৈরি করতে পারেন তাহলে সেটা আরো ভালো না, কি বলেন?
হ্যাঁ, ক্লাস রিলেটেড এই সম্পর্কিত কোশ্চেন করেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আমি প্রত্যেকটা কমেন্ট খুব মানে সিনসিয়ারলি চেক করি, প্রত্যেকটা কমেন্ট। আমি বুঝছেন আমার কথা? আচ্ছা, শব্দের মধ্যে যদি দেখ শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে কি বলুন তো? হ। দেখছেন, শব্দের শেষে বিসর্গ থাকলে সেটার উচ্চারণ কি হবে? হ। যেমন দেখেন বাহ, দেখছেন আমরা বাহ বলি না, বাহ, ঠিক আছে, উফ, এরকম, ঠিক না? শব্দের শেষে বিসর্গ থাকলে। আর দেখেন শব্দের মধ্যে যদি বিসর্গ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে বুঝছেন তো? দুইবার উচ্চারণ হবে। দেখেন তো, দুঃখ, এই যে দ্বিত্বের কথা বলতেছি, এটা একই বর্ণ দুইবার উচ্চারণ হইতে পারে, অথবা মহাপ্রাণ অল্প প্রাণ মানে দুইটা কাছাকাছি বর্ণ মিলা দ্বিত্ব হইতে পারে। একটু বুঝে নেন, এই একই বর্ণ। আর যেমন মনে করেন আমি লিখলাম, কি দেওয়া যাবে? আচ্ছা, এটা মুছে ফেলবো, তাও বুঝে নেন। এই যে দ্বিত্বটা, যেমন চ আর চ, এটাও কিন্তু একটা দ্বিত্ব, ঠিক না? যেমন উচ্চারণ। আবার চ প্লাস ছ, এটাও ওয়ান কাইন্ড অফ দ্বিত্ব, বুঝছেন? এটাও ওয়ান কাইন্ড অফ দ্বিত্ব। যেমন উচ্চারণ, চ এর চ, ঠিক না? আবার যখন আমি বলতেছি কথা ছলে, দেখেন চ এর ছ, ঠিক না? কথার ছলে যখন আমরা বলতেছি চয় ছ না, বুঝা গেছে বিষয়টা, দ্বিত্বটা। তেমনি ভাবে কয় ক, যেমন পরিপক্ক, এটাও একটা দ্বিত্ব। আবার দুঃখ, কয় খ, এটাও একটা দ্বিত্ব, মানে কাছাকাছি বর্ণ দুইটাই যখন কাছা বসবে সেটাই একটা দ্বিত্ব। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? বা হাতে স্যার শেষে হসন্ত হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হসন্ত হবে। ভেরি গুড। কে কোশ্চেন এটা? কি চক্রবর্তী জানি। আচ্ছা, বাহ, এই যে হসন্ত হবে, দেখছেন স্লাইডের ভুল ধরে ফেলছে। উফ, দেখছেন এই যে হসন্ত হবে। গুড, স্লাইডের ভুল ধরছেন। ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো ওই উচ্চারণটা, ওই, ও। আপনারা কি এই চারটা বুঝতে পারছেন? 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসের, আল্লাহ রে আল্লাহ। এই চারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল উচ্চারণের ভূমিকা মাত্র। এটা মাত্র ভূমিকা ক্লাস গেল, হ্যাঁ? তাহলে আমরা এবার নিয়ম শুরু করি নাকি? ওকে, কি লিখছেন স্যার? প্রাঙ্গণ শব্দের মধ্যে প্রাঙ্গণ, এটা প্রাঙ্গণ হয়েছে কেন বুঝি নেই। একটু প্রাঙ্গণ তো প্রাঙ্গণই হবে স্যার, কি সমস্যা হয়েছে? মানে আপনি উ দেন বা অনুস্বার দেন, ওটাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিভক্তি থাকলে আপনাকে অবশ্যই উই দিতে হবে, ঠিক আছে? বা এখনো কোনো বই পড়া লাগবে না, একটু ওয়েট করেন। আসেন, এবার আমরা যে আলোচনাটা দেখবো সেটা হচ্ছে কি দেওয়া যায়, বিবৃত উচ্চারণ। হ্যাঁ, অধ্বনির বিবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করি, দেখি আমরা। হ্যাঁ, বিবৃত ধ্বনি উচ্চারণ খেয়াল করে একটু। হ্যাঁ, আমরা এটা শেষ করেই তারপর হচ্ছে সংবৃততে চলে যাব। আমরা এটা শেষ করে আমরা সংবৃত চলে যাব। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যাঁ, এতক্ষণ মাত্র বিস্তারিত। দেখেন, অধ্বনির বিবৃত উচ্চারণ যদি আমরা লিখি, বিবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণটা কিসের মতো বলেন তো? অর মতোই উচ্চারণ হবে, ঠিক না? মনে আছে আমরা বলছিলাম সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণের পার্থক্য কি? মনে আছে? আচ্ছা, দেখেন, প্রথম নিয়ম, অধ্বনি বিবৃত উচ্চারণের প্রথম নিয়ম যেটা, নিয়মটা হচ্ছে, দেখেন আমরা কি লিখছি, দেখেন এখানে আমরা লিখছি অলরেডি, অনাবোধক অর্থ দিলে বিবৃত হবে। একটা আরেকটা এক্সপ্লেন করি, দেখেন কি বলতেছি। অনাবোধক অর্থ দিলে বিবৃত হবে। নাবোধক অর্থ মানে বুঝছেন তো? যেমন দেখেন আমি লিখলাম অজানা, ঠিক আছে? আমরা কি অজানা বলি নাকি অজানা বলি বলেন তো? দেখেন দুইটা উচ্চারণ, দুইটা উচ্চারণের পার্থক্য কি? এইটা উচ্চারণটা আমরা করি কিভাবে খেয়াল করেন, এইটা আর এইটা, এই দুইটা উচ্চারণের পার্থক্য কেন বলেন তো? পারবেন? আপনারাই বলেন, নিজেরাই ধরতে পারবেন। এইটার উচ্চারণ আমরা এভাবে করি না, এভাবে করি না, অধ্যক্ষ, ঠিক না? আর দেখেন তো দ্বিতীয়টার উচ্চারণ আমরা কিভাবে করি, অদক্ষ, এভাবে করি না? দেখেন, আপনাকে কেউ কিন্তু নিয়ম শিখায়নি, কিন্তু আপনি পারতেছেন। কেন পারতেছেন? দেখেন প্রথমটার মধ্যে, দেখেন খেয়াল করেন, প্রথমটার মধ্যে আপনি নাবোধক অর্থ দেন নাই। এই যে এখানে কোনো নাবোধক অর্থ নাই, এই জন্য আমি ও দিছি, ঠিক না? প্রথমটার মধ্যে কোনো নাবোধক অর্থ দিছে? নাবোধক অর্থ দিন, এই জন্য আমি ও দিছি। দ্বিতীয়টার মধ্যে দেখেন তো নাবোধক অর্থ আছে কিনা? আছে, এই জন্য আমি কি দিছি? অ দিছি, ঠিক না? এখন দেখেন অজানা, দেখেন তো নাবোধক অর্থ আছে কিনা? আছে, ঠিক না?
অনাবোধক অর্থ দিলে। সেম দেখেন আমি যদি লিখি অমর, খেয়াল করেন অমর, তাহলে কি হবে স্বরেয় ম র হসন্ত শেষ, অমর। নাবোধক অর্থ কি না বলেন তো? অমর। কারণ অমর শব্দের মানে কি মৃত্যু নাই, এই টাইপের কিছু বুঝায় না, মৃত্যু নেই এই টাইপের না, কি বলেন? যেমন দেখেন অদেখা, আমরা কিন্তু ও দেখা বলি না, অদেখা, ঠিক আছে? অদেখা যা আছে তাই বসবে কিনা বলেন তো? অদেখা। এখন বলেন তো অনেক শব্দটা কি হবে? অনেক, অনেক শব্দের মধ্যে কি নাবোধক কোনো অর্থ আছে কিনা বলেন তো? অনেক, অনেক নাবোধক অর্থ আছে কিভাবে বলেন তো? অনেক শব্দের অর্থ হচ্ছে এক না। অনেক মানে কি বললাম? এক না, মোর দেন ওয়ান, ঠিক আছে? মোর দেন ওয়ান। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? অ যদি কখনো নাবোধক অর্থ দেয়, যেমন অপরিচিতা, খেয়াল করেন এই যে অপরিচিতা, অপরিচিতা বলেন তো এটা কি হবে? এখানে নাবোধক আছে কিনা অপরিচিতা? আরেকবার বলবো দেখেন, অনেক, অনেক মানে হচ্ছে এক না, মানে মোর দেন ওয়ান, শুধু একটা না, একটার বেশি, তাহলে এক না, নয় এক। বুঝতে পারছেন? নয় এক। সেম দেখেন অসম্মান, যা আছে তাই। বুঝতে পারছেন? কি চপল জানি, রকুনুজ্জামান চপল মনে হয়। বুঝা গেছে বিষয়টা? অ যদি কখনো নাবোধক অর্থ দেয় তাহলে সেটা কি হবে? বিবৃত হবে। অ নাবোধক অর্থ দিলে কি হবে? বিবৃত হবে। হ্যাঁ অমূল্য, হ্যাঁ আপনারাই বলেন অমূল্য কি হবে? নাবোধক কিনা বলেন তো? মানে যাকে মূল্য করা যায় না বা মূল্য দিয়ে কেনা যায় না, এটাই তো নাবোধক। আচ্ছা, ক্লিয়ার? বাংলা তো ভয়ের সাবজেক্ট, দ্রুত স্টুডেন্টকে বলবেন অ্যাড হয়ে যেতে, আর কেউ 2 নম্বরই করার ট্রাই করবেন না, ঠিক আছে? এটা খুবই খারাপ বিষয় হবে। আবার আপনারা বলবেন স্যার তো মনে করাই দিচ্ছেন। আচ্ছা এবার দেখেন 2 নম্বর, আমরা একটা কথা বলছিলাম মনে আছে? প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, বলছিলাম না? প্রত্যেকটা কনসোনেন্টের সাথে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, ওইটাই এখানে অ্যাপ্লাই করবো। দেখেন অ প্লাস অ, খেয়াল করে কি বলতেছি দেখেন, অ ধ্বনির পরে যদি অ বা আ যদি থাকে তাহলে প্রথম অ ধ্বনিটা মানে এই অংশটা বিবৃত হবে। আবার বলতেছি অ ধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে প্রথম অটা বিবৃত হবে। আসেন কিছুই আমরা বুঝি নেই। হ্যাঁ অস্বাভাবিক তো সেম স্যার, সবই তো সেম। আসেন কিভাবে? মনে করেন আমি একটা শব্দ লিখলাম সবাই, খেয়াল করেন সবাই। এখন খেয়াল করেন স্বর মধ্যে একটা অ আছে কিনা? আছে। স্বর মধ্যে একটা অ আছে। বর মধ্যে আ আছে কিনা? আছে। আছে না? এখন কি আমরা কোনটাকে বিবৃত করব, স নাকি ব? কোনটাকে বিবৃত করব বলেন তো? আমরা একটা কথা বলছিলাম না যে প্রত্যেকটা কনসোনেন্টের মধ্যে একটা ভাওয়েলের উচ্চারণ থাকে, ঠিক না? স। তাহলে আমরা এটার উচ্চারণটা কিভাবে লিখবো বলেন তো? খুব ইজি দেখেন, তালব্যস্য ব আকার বা রস্বই। আমরা তো সবাই বলবো না, বলবো সবাই, কি ঠিক না? সবাই। সেম আরো দেখি আমরা, এই যেমন এই দেখেন সহজ, বলে না অনেক সহজ। খেয়াল করেন সহজ শব্দের মধ্যে দেখেন স্বর মধ্যে একটা অ আছে, ঠিক না? হর মধ্যে একটা অ আছে কিনা? আছে। কোনটাকে আমরা করব? কোনটাকে আমরা বিবৃত রাখবো, প্রথমটা না দ্বিতীয়টা? বলেন। একেবারে সহজ প্রথমটাকে। তাহলে কি হবে বলতো? তালব্যস্য হয় ওকার জ হসন্ত। এখন আপনার প্রশ্ন আসতে পারে স্যার আমি হর মধ্যে ওকার দিচ্ছি কেন? সেটা আমরা সামনে আলোচনা করব, এখন না, সামনে আলোচনা করব। আমরা তো ওকার নিয়ে আলোচনা করতেছি না। হ্যাঁ আরো দেখি আমরা, যেমন দেখেন কলম, কলম দেখেন তো কর মধ্যে একটা অ আছে কিনা? কর মধ্যে একটা অ আছে। লর মধ্যে একটা অ আছে কিনা? আছে। কোনটা বিবৃত হবে বলেন তো? কলম না প্রথমটা না? কি প্রথমটা একটু বিবৃত হবে। দ্বিতীয়টা কেন সংবৃত হয়েছে আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ আজকে আর এটা নিয়ে মাথা ঘামায়েন না, এমনি অনেক প্রেশার যেতেছে নাকি? কলম। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রথমটা হবে কি বলছি দেখেন, অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে এই যে প্রথম অধ্বনিটাই তো বিবৃত হবে, যে প্রথম অধ্বনি লিখে দিলাম না? আমরা তো অধ্বনিরই বিবৃত নিয়ম পড়তেছি, ঠিক না? আমরা তো আধ্বনির বিবৃত নিয়ম পড়তে এরকম না, ঠিক না? ইজ ইট ক্লিয়ার? এই নিয়মটা কি বুঝতে পারছেন? এই নিয়মটা
যেমন বসতি, মনে করেন বসতি, তাহলে কি হবে? বসতি, ব তালব্য ওকার তরস্কার বসতি। অধ্বনির পরে অ বা আ যদি থাকে তাহলে প্রথম অধ্বনিটা কি হবে? বিবৃত হবে। ঠিক আছে, প্রথম অধ্বনিটা বিবৃত হবে। আচ্ছা, আপনার একটু ধৈর্য ধরে আমরা দেখেন লিখছি বেসিক কনসেপ্ট কিভাবে আসবে আমরা দিব, চিন্তা করেন না। হ্যাঁ, 3 নম্বর দেখেন, স বা সম উপসর্গ যদি যুক্ত হয়, উপসর্গ ছিলেন, উপসর্গকে বলা হয় হচ্ছে প্রিফিক্স। উপসর্গ কি? প্রিফিক্স। স বা সম উপসর্গের ক্ষেত্রে, এই ভালো কথা মনে হয়েছে, এই আপনারা এই ক্ষেত্রে শব্দের উচ্চারণটা লেখেন তো, এই যে এই শব্দের উচ্চারণটা লেখেন দেখি পারেন কিনা। এই যে ক্ষেত্রে, এই শব্দের উচ্চারণটা লেখেন দেখি। হ্যাঁ, প্রিফিক্স শব্দের আগে বসে। এই ক্ষেত্রে শব্দের উচ্চারণটা লেখেন দেখি কারটা হয়। ক্ষেত্রে, দেখি, ধরা পড়িয়া গেছেন। তারা কয়েকদিন পরে বলবেন আমরা পারি না, এই কি জানি পারছে মনে হয়। হ্যাঁ, হয় নাই। ক্ষেত্রে, ক্ষেত্রে হয় নাই। খেয়াল করেন এখানে ভুলটা কোথায় হয়েছে আপনার? ক্ষেত্রে। আরে আমরা একটা কথা বলছিলাম, মনে নাই আপনার? দেখেন যে শব্দের মাঝখানে যদি রফলা হয় তাহলে দ্বিত্ব হয় না, কি মনে নাই? কই 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 রে, বাইরে বাইরে, কই? আচ্ছা, এই দেখেন শব্দের মাঝখানে রিকার হলে দ্বিত্ব হয় কিনা বলছিলাম, মনে আছে? মনে নাই? আমি জানি খেয়াল থাকবে না। এই দেখেন ক্ষেত্রে শব্দের উচ্চারণটা হচ্ছে এইভাবে, ক্ষেত্রে। এই দেখেন, খে তহসন্ত তরফলা একার, ক্ষেত্রে। দ্বিত্ব হবে না? কি মনে নাই আপনাদের? ক্ষেত্রে। আচ্ছা, মুছে ফেললাম। হ্যাঁ, বুঝছেন ক্ষেত্রে ভুলটা বুঝতে পারছেন? এখন দেখেন কি বলতেছি, স বা সম উপসর্গের ক্ষেত্রে অধ্বনিটা বিবৃত হবে। স বা সম, যেমন দেখেন আমি শব্দটা লিখলাম সবিনয়। দেখেন তো বিনয় শব্দের সাথে সযোগ করছি কিনা আমরা, বলেন তো। বিনয় শব্দের সাথে আমরা সযোগ করছি, ঠিক না? বিনয়। তাহলে আমি কি করব? এটা কিন্তু বিবৃত রয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো আমরা? তালব্য বরস্কারে বি ন অন্তস্তীয় হসন্ত, সবিনয়। ঠিক না? সবিনয় আমরা বলবো না, সবিনয়। সেম দেখেন সম্মান। সম্মান শব্দটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে হবে বলেন তো? সম্মান, এটাকে ভাঙেন তাহলেই বুঝতে পারবেন। সম প্লাস মান, এভাবে না? তাহলে একটা কথা, সময় একটা উপসর্গ যুক্ত হয়েছে কিনা, সম একটা উপসর্গ যুক্ত হয়েছে। তাহলে এটা আমরা উচ্চারণ করবো কিভাবে বলেন তো? তালব্যস্য ম হসন্ত, ম আকার ন হসন্ত, সম্মান। ঠিক না? এবার এটার উচ্চারণ করেন তো দেখি, আপনারা লেখেন সজীব। সজীব শব্দের উচ্চারণ লেখেন। স বা সম উপসর্গের ক্ষেত্রে হ্যাঁ অধ্বনি বিবৃত হবে। সজীবটা কিভাবে হবে? রাইট, রাইট। সজীব কি হবে? খুবই ইজি, দেখেন তালব্যস্য জরস্কার জি বহসন্ত, সজীব। একেবারে ইজি, পানির মতো সোজা। দেখছেন দীর্ঘ হিসেবে দীর্ঘিকার ব্যাপারে আমরা কি দিছি? রস্বীকার দিয়ে দিছি। দীর্ঘিকারের ক্ষেত্রে আমরা রস্বীকার দিয়ে দিছি। আছেন আপনারা? কবরস্থান। আচ্ছা, বুঝা গেছে বিষয়টা? এখন আরো অনেক প্যাচে লাগাইতে পারি আপনাকে। যেমন দেখেন, যেমন এখন কথা কথা মনে করেন আমি একটা শব্দ লিখলাম সন্ধ্যা। খেয়াল করেন, আপনার আমি প্যাচ লাগানোর জন্য বললাম যে ভাই সন্ধ্যা শব্দের উচ্চারণটা এইভাবে, এই যে তালব্যস্য ওকার ন হসন্ত ধয়াকার। একটু খেয়াল করেন, আমি আপনাকে দেখেন, দেখেন এখানেও একটা স আসছে, এখানেও স আসছে। আমি এখানে স রাখছি অথচ এখানে সর মধ্যে ওকার দিছি কেন? এটার কারণটা বলেন তো? সন্ধ্যা। কারণটা কি হইতে পারে? হুম, দেখেন প্রথমটাতেও স দিছি, পরেরটাতেও স দিছি, কিন্তু এখানে ওকার দিছি আর এখানে ওকার দি নেই। কারণটা কি? জফলা। জফলা ছাড়া একটু ভালো করে বলেন দেখি। রাইট, এই তো কে বলছেন? মুহিত। এটা কোনো প্রিফিক্স না,
এটা কোনো প্রিফিক্স না, আমার প্রিফিক্স থাকতে হবে। এখন তাহলে এখান থেকে আর একটা কোয়েশ্চেন আসে কিনা বলেন তো, স্যার প্রিফিক্স আমি চিনব কিভাবে, ঠিক না? প্রিফিক্স একটা অর্থবোধক শব্দের আগে হবে প্রিফিক্স। এই দেখেন, আমি যদি শটা বাদ দিয়ে যদি বলি জীব, অর্থ আছে কিনা? জীবের অর্থ আছে, ঠিক না? তারপর দেখ এই যে জীব, বিনয়ের অর্থ আছে কিনা? আছে। সম্মান, মানের অর্থ আছে কিনা? আছে। তা আমি যদি স বাদ দিয়া ধা বলি, কোনো অর্থ হবে? কোনো অর্থ নাই। এখন যদি বলেন সচল, এই যে সচল, সচল কি হবে বলেন তো ইজিলি? দেখেন তালব্যস্য চ ল হসন্ত। কেন? কারণ দেখেন চলের আগে প্রিফিক্স আসছে। আমি স থাকলেই যে আমি বিবৃতি দিব বিষয়টা এমন না, আমাকে আগে বুঝতে হবে যে প্রিফিক্স আছে নাকি নাই। গুড, বুঝতে পারছেন? 4 নম্বর রুলসে যাই। কি বলতেছে দেখেন, একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হবে। একাক্ষর বিশিষ্ট শব্দ, ঠিক আছে? এ অক্ষরের কথা মনে আছে? অক্ষরের কথা মনে আছে? একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হবে, অক্ষরের মনে আছে? যেমন দেখেন ইজিলি দেখেন একাক্ষর বিশিষ্ট শব্দ, হ্যাঁ, চল, চল চল চল, দেখছেন চ ল হসন্ত, শেষ একাক্ষর বিশিষ্ট শব্দ কিনা? যেমন মনে করেন পথ, আমার পথ, কি একাক্ষর বিশিষ্ট শব্দ কিনা? ঠিক আছে। বল একাক্ষর বিশিষ্ট শব্দ কিনা? ব ল হসন্ত, বল। কি মনে আছে? একাক্ষর। এখন এখানে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আমি আলাদা একটু লিখে দিচ্ছি, হ্যাঁ? ব্যতিক্রম, ব্যতিক্রম আরো কিছু পাবেন, তারপরে আপাতত যেটা পরীক্ষায় আসে, যেমন এটা মন না, এটা মন, মানুষের মন তো কোনো নিয়মে মানে না আর কি, মানুষের মন তো কোনো নিয়ম কানুন মানে না, বুঝতে পারছেন? মন সেম, বন না বন, ঠিক আছে? সাধারণত এই ন থাকলে সেটা আলাদা। এটা ব্যতিক্রম ভাই, ব্যতিক্রম রে আপনারা আর ইয়া করেন না, ঝামেলায় ফালায়েন না, হ্যাঁ? ব্যতিক্রম রে আপনারা আর ঝামেলায় ফালায়েন না, ঠিক আছে? একাক্ষরটা বুঝতে পারছেন তো? একাক্ষর, হুম, একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি কি হবে? বিবৃত হবে। ইজ ইট ক্লিয়ার? একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হবে। ক্লিয়ার? লাস্ট যে রুলসটা, এটা একটা আনঅফিসিয়াল রুলস, বুঝতে পারছেন? আমরা আগাবো, আছে নাকি এটাই তো জানি না। ওকে, লাস্ট যে রুলসটা, এটা দেখেন, এইটা আমরা এমন ভাবে সেফ খেলতে, তো বলতে পারেন স্যার আপনি সেফ খেলতেছেন। হ্যাঁ ভাই, আপনি সেফ খেলতেছি। দেখেন এই দেখেন, এই দেখেন সেফ খেলতেছি, খেয়াল করেন। শব্দের শেষে সাধারণত অয় অর এগুলো যদি থাকে, ঠিক আছে, শব্দের শেষে যদি সাধারণত অয় অর যদি থাকে, তাহলে সেটা বিবৃত হবে। কি বললাম? অয় বা অর যদি থাকে। যেমন দেখেন আমি শব্দটা লিখলাম, কি দেওয়া যায়? সহজ কোশ্চেন দিব। বিজয়, খেয়াল করেন বিজয় শব্দের মধ্যে দেখেন তো অয় উচ্চারণ আছে কিনা? বিজয়, এই জন্য আমরা কিভাবে লিখবো? বরস্কার বি জ অন্তস্থীয় হসন্ত, দেখছেন অয় উচ্চারণ আছে। অয় অর আবার অক আছে, অনেক জায়গার ক্ষেত্রে অক হয়, অক, অক হয়, আমরা দেখবো পরে। যেমন দেখেন দর্শক, দর্শক, ঠিক আছে, বা এই অধ্যাপক, যেমন অধ্যাপক, এই দেখেন এটা এবার ঢাবি পরীক্ষায় আসছিল। অধ্যাপক কি হবে? ও দয় হসন্ত, ধয় আকার, প ক হসন্ত, অধ্যাপক, দেখছেন শেষে একটা অক উচ্চারণ আছে, অক, ঠিক আছে? যেমন দেখেন নশ্বর, নশ্বর, নশ্বরটা কি হবে বলেন তো? ন তালব্যস্য হসন্ত, তালব্যস্য র হসন্ত, নশ্বর, ঠিক আছে? এবার বলেন তো স্যার ঈশ্বর শব্দের উচ্চারণটা লেখেন তো। ঈশ্বর, আপনারা ঈশ্বর শব্দের উচ্চারণটা লেখেন, ঈশ্বর। দিব দিব, বিরতি না, একবারই শেষ করে দিব, চিন্তা করেন না, একবারই শেষ করে দিব, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ অক্ষয়, রাইট, অক্ষয়ও সেম, অক্ষয়, এই আপনারাই পারবেন। ঈশ্বর শব্দের উচ্চারণটা কি হবে? ভুল করছেন, এই যে মুসাব্বির হোসেন ভুল করে ফেলছেন, রাইট, রকুনুজ্জামান ইসলাম আর সানজিদা ঠিক লিখছেন। ঈশ্বর শব্দের উচ্চারণটা হবে রস্বই তালব্যস্য হসন্ত, তালব্যস্য র হসন্ত, বুঝতে পারছেন? কেন? আমি না বললাম শব্দের মধ্যে অর থাকলে আমরা কি দিব বলেন? শব্দের মধ্যে অর থাকলে, ঠিক আছে, কি করব?
আমাদের ইয়া হবে। তো দেখেন ঈশ্বর দেখছেন শব্দের মধ্যে অর আছে, এই জন্য আমরা বিবৃতি দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? নশ্বর শেষে অর আছে কিনা বলেন তো? সেম দেখেন বিনয়, বিনয় শব্দের মধ্যে দেখেন বিনয় বর্ষকার বি ন অন্তস্তীয় হসন্ত বিনয়। বুঝা গেছে বিষয়টা? শেষের মধ্যে হয়ে আছে। তাহলে এই দুইটা বুঝতে পারছেন? প্রথমটা কি বললাম, একাক্ষর বিশিষ্ট শব্দে অধ্বনি বিবৃত হবে, ওটার এক্সাম্পল গুলো কিন্তু এখানে, ঠিক আছে? চল, পথ, বল, কর ইত্যাদি, ঠিক আছে? এটা কিছু ব্যতিক্রম আছে, এই দেখেন মন, বন, এটা ব্যতিক্রম, এই জন্য লিখে দিছি। আর 5 নম্বর কি বললাম, শব্দের শেষে সাধারণত অয় থাকলে সেটা কি হবে, অর উচ্চারণ হবে, ঠিক আছে? যেমন দেখেন বিজয়, নশ্বর, ঈশ্বর, অধ্যাপক ইত্যাদি। তো বিবৃত উচ্চারণ ক্লিয়ার হয়েছে আপনাদের? একটু বুঝা গেছে আজকের পড়া এতটুকু? আচ্ছা, আজকে আপনাদের ফার্স্ট ক্লাস হইলো মাত্র, তাও ভূমিকা, অর্ধেকের বেশি হচ্ছে আমাদের ভূমিকা ক্লাস হলো। আপনি প্রথম থেকে ছিলেন না, হ্যাঁ সুদীপ্ত চক্রবর্তী, আপনি প্রথম থেকে ছিলেন না। দয়া করে কেউ মাঝখান থেকে ঢুকলে ওইটা বলবে না কেন হইতেছে না হইতেছে। আপনারা বাকিরা যারা প্রথম থেকে ছিলেন, কেন হসন্ত হইতেছে না হইতেছে এগুলো সব বুঝছেন না? কি বলেন? আপনাদের কাজ হচ্ছে আমি যা পড়াইছি এটাই নোট করেন। আমি আপনাদেরকে আজকে স্লাইড দিব না, আজকে স্লাইড দিব না, না হ্যাঁ দিব না আজকে। টপিকটা যখন ফুল শেষ হবে তখন আমি আপনাদেরকে স্লাইড দিব। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি দেখেন, আমি যতই স্লাইড দিই না কেন, আপনি যদি খাতায় না লিখেন নাম্বার মনে থাকবে, পড়া মনে থাকবে না। আর প্রথম প্রথম একটু খারাপ লাগবে আমার কথাগুলো শুনতে, কিন্তু বাস্তবে পরে কাজে লাগবে। গল্প করে করে আমরা সময় নষ্ট করবো না আমরা, হ্যাঁ? তো আবার বলতেছি, আজকে আমি আপনাদেরকে স্লাইড দিব না, ঠিক আছে? কিন্তু আপনার নোট করতে হবে। নোট করার পরে ক্লাস দেখে দেখে নোট করবেন, নোট করে গ্রুপে সাবমিট করবেন অবশ্যই। যখন উচ্চারণের টপিক ফুল শেষ হয়ে যাবে তখন এরকম দাগানো স্লাইডই আপনি পাবেন, নো চিন্তা। অধ্যাপক, এই দেখেন অক উচ্চারণ আছে না, এই যে আমি লিখে দিছি অক, দেখছেন এই যে অক, অধ্যাপক। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, বিশেষ করে আর্টস কমার্সের স্টুডেন্টরাও যাদের বাংলা পড়তে চায় দ্রুত বললেন অ্যাডমিট হয়ে রাখতে। আর আপনারাও ক্লাসগুলো করেন, দেখেন কঠিন কিছু না, একেবারে সহজ, একেবারে সহজ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, 2 মিনিট লিখতে পারেন প্রয়োজনে। হ্যাঁ, ক্লাসটা অবশ্যই রিভাইজ করবেন। ভাই পড়াইতে পারবেন কি? যতটুকু পড়াইছি পড়াইতে পারবেন না এতটুকু? বুকে বল আছে? ও কেন হইছে মুন্নি, এটা পরে বলবো, পরের ক্লাসে বলবো, একটু ওয়েট করেন, পরের ক্লাসে বলবো, হ্যাঁ? ও কেন হইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এতটুকুই। ক্লাসের সময় স্লাইডগুলো এত লেখার সময় না, আপনি আবার রিভিশন দেন, আবার পড়াটা হয়ে যাবে প্লিজ। আমরা আমাদের মতো করে চলতে দেন, দেখবেন আপনাদের উপকার হবে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে এতটুকু রইলো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, কেন রেকর্ড থাকবে না, কেন রেকর্ড থাকবে না?